আসসালামু আলাইকুম সবাই করে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটি হচ্ছে সাধারণ জ্ঞান ফ্রি ক্লাসের প্রথম দিনের দ্বিতীয় পার্ট। কারণ প্রথম দিনে আমরা দুইটা টপিককে এমনভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি, দেখিয়েছি ম্যাপ, দেখিয়েছি টেকনিক, করেছি আমরা সাধারণ জ্ঞানের ভূগোলের অঙ্ক, ভেঙে চুরে চুরে ভেঙে আমরা কিন্তু ক্লাস করবার চেষ্টা করেছি, যাকে যদি আমি খাঁটি বাংলায় বলি পোস্টমর্টেম করার চেষ্টা করেছি কয়েকটা টপিককে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে বাংলাদেশ পরিচিতি তো শেষ, এই নদ নদী, প্রাচীন বাংলার ইতিহাসের দ্বিতীয় পার্ট, এই মুক্তিযুদ্ধ, এই তিনটা টপিক আজকে এই একটা ক্লাসে কভার করব, ঠিক আছে? সো যারাই দেখছো, যখনই দেখছো, সবার কাছে আমার বিনীত অনুরোধ, যখনই দেখবা এই ক্লাসটা তোমার টাইম লাইনে শেয়ার করে নিজের সংরক্ষণে রাখবা, এবং এই পোস্টে একটা রিয়েক্ট দিয়ে দাও সবাই, এবং কমেন্টে লিখে দাও @HIGHLIGST, এবং যে যত বেশি পারো মেনশন দিবা, যে যত বেশি ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট আমার আইডিতে দিবা। এই ক্লাস থেকে মোট 3টা ক্লাস থেকে 3জনকে ফ্রিতে আমার 1400 টাকার কোর্সে অ্যাড করাবো। এখন সেটা কে হয়? সো এটা করে দাও। আমি তোমাদের কাছ থেকে 1-2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আজকে আমরা কম সময় অনেক ভালো কিছু শিখবো। কার কি অবস্থা, কে কোন জেলা থেকে দেখছো, কে কে আমার পেইড ব্যাচের, একটু কাইন্ডলি জানাও, একটু আমি দেখতে চাই। এবং আজকে কিন্তু আমরা মোটামুটি রাইট টাইম এসেছি, ঠিক আছে? আর যারা টাকা সেন্ড করে, আমি আবারও বলছি, তোমরা হয়তো কমেন্ট করতে পারো, হয়তো অনেকে কমেন্ট করতে পারো, তাই আগেই বলছি ভাইয়া, যারা টাকা সেন্ড করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখছো, আমাকে বারবার কল দিয়েছো, আমি রিপ্লাই করতে পারিনি বা অনেকটা করিনি, কারণ আমি তোমাদের ক্লাসটা রেডি করছিলাম। এই ক্লাসের পর যতগুলো মেসেজ আছে, যারা টাকা পাঠিয়ে রেখেছো, গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রেখেছো, সবাইকে অ্যাড করে দিব, সবাইকে। আমি যদি অ্যাড করতে যাই আজকে, আমাকে 200-300 অ্যাড করতে, বুঝতেই পারছো। আমি চাইলে আমার কোনো প্রতিনিধি নিয়োগ করে তাকে 2-3 হাজার টাকা দিয়ে বলতে পারতাম যে এদের সাথে কথা বলে অ্যাড করে দাও, হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু সবার একটাই কথা, ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলে একটু নির্ভরতা পাই, আপনার সাথে কথা বলে একটু সাহস পাই। আর সে সাহস পাইতে গিয়ে আমার অনেক অনেক ব্যাগ পেতে হয়, অনেক প্যারা নিতে হয় আসলে, ঠিক আছে? সো আমার প্রথম কাজ হচ্ছে লেকচার তৈরি করা, তারপর তোমাদেরকে অ্যাড করা। যেহেতু আমাদের ক্লাস শুরু 1 সেপ্টেম্বর থেকে আমাদের পেইড ব্যাচের, মাথায় রাখো আজকে রাতে অ্যাড করে দিব। বাট আজকে ক্লাস দেখার পর কালকে আবার যারা অ্যাড হবে, আমি বলবো যে দ্রুত টাকা পাঠিয়ে দিও, দ্রুত মেসেজ দিয়ে দিও, যাতে সবার আগে তোমাকে অ্যাড করে দিই, না হলে আবার একটু ওয়েট করতে হবে। সো সবাই হচ্ছে ক্লাসটা যতবারও শেয়ার করো, আমাকে শুনতে পাচ্ছ কিনা জানাও, এবং সবাই একটা করে রিয়েক্ট দাও, কমেন্টে হাইলাইটটা ডান করে দাও, যাতে আমাকে বারবার বলতে না হয়। সবার আইডিতে একটা করে শেয়ার, এবং বিভিন্ন যে গ্রুপগুলো আছে কলেজের, এবং যে বন্ধুগুলো এই ক্লাসগুলো করে তাদের উপকৃত হবে, অ্যাডমিশন যারা এগিয়ে থাকবে, একটু ওদেরকে মেনশন দিয়ে দাও, দেখছে কারা কারা মেনশন করছো। সো আজকের টপিক প্রাচীন বাংলার ইতিহাসের পার্ট 2, তারপর মুক্তিযুদ্ধের কয়েকটা টপিক আমরা নিয়েছি, এবং বাংলাদেশের নদ নদী, সবগুলো টপিক থেকে 1-2টা করে প্রশ্ন আসে। তার মানে এই ক্লাসটা করলে তোমার মোটামুটি সবগুলো ক্লাস মিলাই করলে 8 থেকে 10টা জিকে প্রশ্ন তুমি কমন পাবা ফ্রি ক্লাস থেকে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। সো সো সবাই 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 আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আচ্ছা, একটু শেয়ার করতে হবে পেইড গ্রুপগুলোতে, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। কাইন্ডলি আমাকে একটু সময় দিও সবাই সবাই। গতকাল কিন্তু বেশি শেয়ার হয়নি, আজকে সর্বোচ্চ শেয়ার চাচ্ছি তোমাদের কাছ থেকে। ওকে, আচ্ছা, আজকে দারুণ দারুণ টপিক কভার করা হবে ইনশাল্লাহ, এবং তোমরা দেখবো ক্লাসের পর এগুলো সলভ করতে পারো কিনা, আমরা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কথা না বলে শুরু করে দেই। ওকে, খাতা কলম নিয়ে বসো, এবং গতকালের মতোই মনোযোগ দিয়ে বসো। এবং যারা শেষ অবধি ছিলে, তারা গতকাল কি পরিমাণে শিখতে পেরেছিলে তোমরা জানো। যারা গত ক্লাসটি করনি, লাইভ ক্লাসটি আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি রয়েছে, এই যে নাবিল হাসান অফিসিয়াল, এখানে সকল ক্লাস পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে। আর আমার জিকে ইউটিউব ফেসবুক পেজও রয়েছে, তোমরা একটু দেখে ফেলবা। ওকে, একটু সময় দাও, একটু সময় দাও। আচ্ছা, ওকে, আমার শেয়ার করা ডান, আর আমি লেট করি না, লেট করলে দেরি হয়ে যাবে। ওকে, সবাই, আমি দেখতে চাই যে সবাই করেছো নিজের আইডিতে, কলেজের গ্রুপগুলোতে, ফ্রেন্ডদের গ্রুপগুলোতে, এতে অনেকের উপকার হবে। আর বন্ধুদেরকে মেনশন দাও। যারা আজকে ক্লাস থেকেও পুরস্কার পেতে চাও, আমার কোর্সে ফ্রিতে একজন অ্যাড হতে চাও, এই ক্লাসটা সর্বোচ্চ শেয়ার দাও। কে হতে পারে, তুমি সর্বোচ্চ দাও, 10টা দাও, 5টা দাও, 20টা দাও, এবং একটু হচ্ছে যে নিজের টাইম লাইনে শেয়ার করো। বন্ধুদেরকে যত বেশি মেনশন দিয়ে সেগুলো স্ক্রিনশট রাখো। ওকে, আচ্ছা, ক্যামেরাটা একটু ঠিক করতে হবে।
ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, দেখতে দেখতে অনেকে যুক্ত হয়ে গেছো। ক্যামেরাটা আমি একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এবার আশা করি ঠিকঠাক আছে। আই হোপ এবার ঠিকঠাক আছে। ওকে 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 ওকে, এবার ঠিকঠাক আছে আই হোপ। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখতে দেখতে তোমাদের 5 মিনিট সময় নষ্ট করে ফেললাম, সেজন্য সরি। বাট বুঝতে হবে যে এটা একটা ফ্রি ক্লাস, সেখানে সবাইকে একটু যুক্ত করাটা আমাদের দরকার হয়। প্রাচীন বাংলার জনপদ খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা চলো, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রথমটা প্রাচীন বাংলা জনপদ, যেটি প্রাচীন বাংলা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক। বই ধরে যদি পড়ো দেখবা যে অনেক কিছু মুখস্থ হয় না, কিন্তু আমি বলবো, আমি একজন অনলাইন শিক্ষক হয়ে বলবো, বইয়ের উপরে আসলে কিছু নাই, বইয়ে সকল তথ্য থাকে। আমরা শিক্ষকরা কি করি, সেই তথ্যটাকে চেষ্টা করি যাতে শিক্ষার্থীর সময় থাকে 3 মাস, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার বা বিউপির বা যাই বলি 3 মাস অন্তত, মানে ওই যে বন্ধ টন্ধ, সাপ্তাহিক বন্ধ, সরকারি বন্ধ, তারপর বিভিন্ন বার্থডে সেলিব্রেশন, এই সেলিব্রেশন মিলে তোমার হাতে সময় থাকে পড়ার জন্য 2-3 মাস অ্যাকচুয়ালি সময়টা থাকে। ওই সময়টাতে এত বিশাল জিকের সিলেবাস কভার করা একটা শিক্ষার্থীর বুঝে বুঝে কভার করা কঠিন হয়ে যায়। যেহেতু আমরা 5-6 বছর ধরে পড়াচ্ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনটা প্রশ্ন কমন পড়ে 1, কোনটা কিভাবে পড়লে সহজ হয় 2, কোনটাকে কিভাবে পড়লে ভুল হয়, এই 3টা বিষয় আমরা যেহেতু পড়াতে চেষ্টা করি, সেক্ষেত্রে তোমাদের খুব ইজি হয়। তো এই টপিকটাও কিন্তু আসলে ধরতে গেলে, বুঝে পড়াতে গেলে আমার 1-2 ক্লাসের অন্তত 2 ক্লাস লাগবে। এখন সেটা লাগবে কোন জায়গায়, পেইড ব্যাচে। বাট এখানে গুরুত্বপূর্ণ যে ক্রিম জিনিসগুলো রয়েছে তোমাদের সামনে উপস্থাপন করবো। এখন প্রাচীন বাংলার জনপদটা পড়তে হবে বই দেখে, ম্যাপ দেখে, নট মুখস্থ। এইটা বর্তমান বাংলাদেশ, এইটা আমাদের বর্তমান বাংলাদেশের একটা ম্যাপ, ঠিক আছে? এই বর্তমান বাংলাদেশের ম্যাপটা আরো শত শত বছর আগে ভারত, পাকিস্তান সবগুলো মিলে একটা মিশ্রিত ম্যাপ ছিল। সেই ম্যাপে কিছু কিছু জনপদ ছিল। এখন জনপদ কি, জনপদ কি, জনপদ শুনে তোমাদের একটা মানে শব্দ হয়তো মাথায় আসছে, জনগণ। জনপদ বলতে বর্তমানে যে আমরা এক একটা জায়গাকে একটা বিভাগ বলি, একটা জেলা বলি, একটা উপজেলা বলি, এক একটা আলাদা জায়গাকে বলি, এখন সবগুলো একসাথে জুড়ে আছে। কিন্তু আগে একটা সময় ছিল এগুলো আলাদা আলাদা একটা জায়গা ছিল, যেগুলো উপজেলা বিভাগ না, এক একটা নাম ছিল জনপদ, যেখানে কিছু মানুষের নির্দিষ্ট শাসন ছিল, তারা নির্দিষ্ট কিছু কার্যকলাপ ছিল, কিছু নির্দিষ্ট জীবনাচরণ ছিল, বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমাদের এই বাংলার সাথে, বাঙালি সংস্কৃতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। তো প্রাচীন এই জনপদ 8 থেকে 10টি মতো জনপদের কথা উল্লেখ আছে। তার মধ্যে বাংলাদেশে যেগুলো রয়েছে প্রত্যেক বছর দেখা যায় এগুলো থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, চাকরি পরীক্ষায়, মেডিকেলে থেকে প্রশ্ন আসে। এখন এর মধ্যে হচ্ছে বরেন্দ্র একটি জনপদ, পুন্ড্র, গৌড়, রাঢ়, চন্দ্রদ্বীপ, সমতট, হরিকেল, কামরূপ। এখন প্রশ্ন কিভাবে হয় এখান থেকে এইটা ধরতে হবে। ডিরেক্ট প্রশ্নে চলে যাব। একে প্রশ্ন আসতে পারে, বর্তমান কুমিল্লা জেলাটি প্রাচীন কোন জনপদের অংশ ছিল? এই টাইপের প্রশ্ন বেশি আসে, আগে প্রশ্ন ধরো। দ্বিতীয়ত আসতে পারে এই যে সমতট জনপদের অংশ নিচের কোন জেলাটি, 4টা অপশন দিবে, তোমাকে এইভাবে বের করতে হবে। আবার আসতে পারে সমতট জনপদের অংশ 9, শেষে এই 9 যুক্ত করতে পারে 9 কোন জেলাটি, তখন যেটি জেলাটি 9 সেটি বের করতে হবে। এই জায়গায় প্রত্যেকবার অ্যাডমিশনে দেখা যায়, প্রত্যেকবার এই 9 যুক্ত করে 5 থেকে 6টা জিকে প্রশ্ন হয়। আমি আবারও বলছি, 5 থেকে 6টা জিকে প্রশ্ন হয় এই 9 শেষে 9 যুক্ত করে। 9 যুক্ত করার পর যখন যে শিক্ষার্থীরা এটা খেয়াল করে দেখে না, তারা ইজি প্রশ্ন পারার পরও ভুল করে। আমি আগে সাবধান করে দিচ্ছি, শুধু পড়ানো আমার দায়িত্ব না, তোমার যাতে ভুল না হয় সেটা ধরে দিচ্ছি। সো যারা দেখছো, আমি একটা কথাই বলবো, আজকে ক্লাসটা শেষ অবধি করো, দেখো কি কি আছে দেখো। পুরো এইগুলো প্র্যাকটিসও আমরা করবো ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধ টপিক, নদ নদী টপিক, যেগুলো থেকে 1টা 2টা এমনকি 3টা করে প্রশ্ন আসে, সবগুলো কভার হয়ে যাবে। তোমার প্রথম কাজ এই ক্লাসটা যাতে জমে উঠে, একটা রিয়েক্ট দিয়ে দাও আর তোমার আইডিতে শেয়ার করে দাও। যত পারো বন্ধু মেনশন করো, যত পারো কাইন্ডলি শেয়ারটা বেশি করে আমাকে ডান লিখে জানাও কারা শেয়ার করেছে, আমি একটু দেখতে চাই কারা শেয়ার করেছো, কারা শেয়ার করেছে আমি দেখতে চাই।
কারা কারা শেয়ার করছে আমি দেখতে চাই। কাইন্ডলি একটু সবাই শেয়ারটা করে দাও সবার আইডিতে, এমন পোস্টে একটা রিয়েক্ট দিয়ে সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখন প্রথমত দুইটা প্রশ্ন খুব বেশি আসে, প্রাচীন বাংলার কোন জনপদটি সবচেয়ে প্রাচীন, কোন জনপদটি সবচেয়ে প্রাচীন, আবার আসে কোন জনপদটি সবচেয়ে বড়। এইটা আমরা দুইটা টেকনিকে দেখব। প্রথম, সব থেকে প্রাচীন জনপদ মনে রাখার টেকনিক ভেরি ইজি। কেমন? এই যে প দেখতে পাচ্ছ, পতে হয় প্রাচীন, পতে হয় পুন্ড্র, পতে হয় প্রাচীন, পতে হয় পুন্ড্র। এবং আমরা যখন এই পুন্ড্র নিয়ে বিস্তারিত পড়তে যাব, পুন্ড্রের ইতিহাসগুলো পড়বো, তখন এই পথে প্রাচীন পথে পুন্ড্র না পড়লেও আমরা বুঝবো যে আসলেই তো এই জিনিসগুলো সবার আগে হয়েছে পুন্ড্রতে, তাহলে এটাই প্রাচীন। বাট টেকনিকে মনে রাখো পথে প্রাচীন পথে পুন্ড্র। এইবার কোন জনপদটি সবচেয়ে বড় ছিল, আমরা ম্যাপের দিকে তাকালে তা স্পষ্ট দেখতে পাবো। দেখো এই দেখতে পাচ্ছ এই যে অঞ্চলটা, এই শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত শুরু করে যে জনপদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বঙ্গ জনপদ। বতে বড় বতে বঙ্গ, সবচেয়ে বড় জনপদ ছিল বঙ্গ। বতে বড় বতে বঙ্গ, পথে পুন্ড্র পথে প্রাচীন, এই দুইটা জিনিস আগে মাথার মধ্যে ইনজেক্ট করে ফেলো। ঠিক আছে, ডান। এইবার দেখো আমি কথা বলি। প্রথমে আমি সমতট নিয়ে কথা বলি। আমি প্রথমে তোমাদের সাথে হরিকেল নিয়ে কথা বলতে চাই। দেখো, খেয়াল করে দেখো এই যে সিলেটের অংশটা দেখতে পাচ্ছ, সিলেটের অংশটা, এবং এই সিলেটের নিচে চলে গেলে এই যে দেখতে পাচ্ছ চট্টগ্রামের অংশটা। সিলেট চট্টগ্রাম পাহাড় বেষ্টিত জায়গা, পাহাড় বেষ্টিত জেলা। এই উপর নিচে বাংলাদেশের পূর্বের উপর নিচে যে জায়গাটা, এটা ছিল হরিকেল। এইটা ছিল নিঃসন্দেহে হরিকেল। ম্যাপে দেখো এটা ছিল হরিকেল। এটা কি ছিল? হরিকেল ছিল। ক্লিয়ার? ম্যাপটা দেখো, ম্যাপটা আমি কাদেরকে দিয়ে দিব? আমার পেইড ব্যাচে দিয়ে দিব ইনশাল্লাহ। পেইড ব্যাচে আজকে যদি আমি সবাইকে অ্যাড করাতে পারি, 1600-র মতো স্টুডেন্ট ক্রস করে ফেলবে, এবং আই হোপ 2 দিনের মধ্যে 2000 হয়ে যাবে। আর 2000 হয়ে যাওয়ার পর আমি আর স্টুডেন্ট নিব কিনা সেটা নির্ভর করবে। বাট তোমরা যদি অ্যাড হয়ে যেতে চাও, কালকের মধ্যে অ্যাড হয়ে যাও পেইড কোর্সে, মিস করো না। ক্লাস আগে দেখে নাও কেমন ক্লাস হয়। তো উপর নিচে সিলেট হরিকেল। তারপর এই জায়গায় যদি বলে যে জেলাগুলো আছে পার্বত্য চট্টগ্রামে, সবগুলো বলে হরিকেল হবে। বিশেষ করে যে প্রশ্নটা বারবার আসে, এটা হচ্ছে কুমিল্লা কোন জনপদের অংশ ছিল, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ ত্রিপুরা। আর এদিকে ভারতের কিন্তু ত্রিপুরা রাজ্য, এটা হচ্ছে ত্রিপুরা ছিল তোমার মূলত, ত্রিপুরা ছিল তোমার কিসের অংশ? তোমার এই যে সমতটের অংশ ছিল, বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চল এইটার। হরিকেল সিলেট চট্টগ্রাম ছিল। এই কামরূপ হচ্ছে ইন্ডিয়া পড়েছে, আমাদের যেটা পড়তে হবে না, ঠিক আছে। আর চন্দ্রদ্বীপ ছিল বরিশাল বা এই অঞ্চলটাতে, এটা বারবার আসে। চন্দ্রদ্বীপ, বরিশালের প্রাচীন নাম, অপর নাম, এগুলো কিন্তু চন্দ্রদ্বীপ এরকম বলা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ এই যে বরেন্দ্র রয়েছে, পুন্ড্র রয়েছে, এই যে পুন্ড্র, এগুলো বগুড়া, মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর হচ্ছে পুন্ড্র। অনেক সময় আসে সবচেয়ে প্রাচীন নিদর্শন কোনটি, সেটি কিন্তু এই দিবা, এই যে প্রাচীন জনপদের এই যে মহাস্থানগড়, বগুড়া মহাস্থানগড়, এটি কিন্তু প্রাচীন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, প্রাচীন জনপদ না জানতে চেয়ে বলতে পারে কোনটি প্রাচীন নিদর্শন, তখন কিন্তু তোমার এটা দিতে হবে। ঠিক আছে, এইবার একটা জনপদ নিয়ে আমি স্পষ্ট করে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গৌড়ের এই যে চাপাই নবাবগঞ্জ, যেটা দিয়ে বাংলাদেশে পদ্মা নদী প্রবেশ করেছে, বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদী। তো অনেক সময় আসে গৌড় কিন্তু মূলত সবটা জনপদই ছিল ভারতের মধ্যে, কিন্তু গৌড়ের যে জায়গাটা বাংলাদেশে পড়েছে, বিশেষ করে গৌড়ের যেই জায়গাটা বাংলাদেশে পড়েছে সেটা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ। এই প্রশ্নটা বারবার আসে, এটা নোট করে ফেলবা, সবাইটা নোট করে ফেলবা। গৌড়ের যে জায়গাটা বাংলাদেশে পড়েছে সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কোনটা? সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের যে জায়গাটা বাংলাদেশে পড়েছে সেটা হচ্ছে কি? চাঁপাইনবাবগঞ্জ। সেটা কি? চাঁপাইনবাবগঞ্জ। মনে থাকবে, গৌড়ের জায়গাটা চাঁপাইনবাবগঞ্জ পড়েছে। রারো এটা ভারতে পড়েছে, বেশি এগুলো থেকে প্রশ্ন আসে না। তারপর হচ্ছে এইবারও প্রশ্ন আসতে পারে নিচের কোন জনপদটি বাংলাদেশে ছিল, সেখানে অপশন থাকতে পারে রারো, কামরূপ, এরকম করে আরো কয়েকটা থাকতে পারে। এর মাঝখানে অ্যাড করে দিল বরেন্দ্র, পুন্ড্র অ্যাড করে দিল। সো তোমরা যদি এই ম্যাপটা ভালো করে পাও, আরো সুন্দর একটা ম্যাপ আছে আমার পেইড গ্রুপের জন্য, তোমাদের ম্যাপটা দিয়ে দিব, তোমরা ম্যাপ দেখে দেখে সুন্দর করে পড়ে ফেলবা কোন জেলা কোন জনপদের অংশ ছিল, কোন জনপদের কি কি বৈশিষ্ট্য ছিল। দেখো এইটাই কিন্তু আসল রূপ না, এই পড়া আর একটু ডিপলি আছে, আমাদের একটু ডিপ ডাইভ করতে হবে। সেখানে এক একটা জনপদ ধরে ধরে সেই জনপদের বৈশিষ্ট্য, সেই জনপদের কোন কারণে আসলে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে, সেইগুলো ইনশাল্লাহ পড়ানো হবে। বাট মেইনলি এই টাইপের প্রশ্ন বেশি আসতে পারে, তোমরা এখন একটু এইটা ভালো করে দেখলে, ঠিক আছে, এইটা একটু তোমরা দেখবা। তবে বেশিরভাগ আসতে পারে চন্দ্রদ্বীপ যে বরিশাল, কুমিল্লা যে তোমার সমতট, হরিকেল যে সিলেট চট্টগ্রাম, এইগুলা কিন্তু বড় যে বঙ্গ, প্রাচীন যে পুন্ড্র, এইগুলা বেশি বেশি আসতে পারে। এইগুলা খুব ভালো করে আত্মস্থ করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা এইবার চলো, গত ক্লাসটা যারা করেছিলে তারা আজকের এই প্রশ্নগুলোর উত্তর সঠিক দিতে পারবা, আর যারা করনি তারা উত্তর দিতে পারবা না। একটা একটা করে প্রশ্ন উত্তর করবা।
এগুলো কিন্তু গত ক্লাসে আমরা পড়িয়েছি। যারা ক্লাস নাম্বার ফ্রি ক্লাস 1 নাম্বার কারা করনি একটু জানাও তো, কারা ফ্রি ক্লাস 1 করনি, ফ্রি ক্লাস 1 কারা করনি, কোনো সমস্যা নাই, আজকের ক্লাসের পর করে নিবা। এই দেখো ফ্রি ক্লাস 1 দেখো কোথায় আছে, তোমাদের একটু দেখাই। এই দেখো ফ্রি ক্লাস 1 কোথায় আছে। এই যে তুমি যদি এই পেজে যাও, আমার জিকে ইউটিউব পেজ যারা ফলো দাও দিয়ে ফেলতে পারো, সকল জিকে ক্লাস ফ্রি ক্লাস টেকনিক এখানে পাবা। এই দেখো একটু নিচে গেলে, একটু নিচে স্ক্রল করলে দেখবা এই যে ফ্রি ক্লাস 1, এটা ছিল ফ্রি ক্লাস 1। এই যে ফ্রি ক্লাস 1 ছিল কিন্তু এইটা, এই যে এটা আমার পেজে পেয়ে যাবা, আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। যারা করনি এটাকে করে নিবা। এখন 1 নাম্বার প্রশ্ন উত্তর দাও, রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 2015-16 সেশনে এসেছিল। তার মানে আমরা এমন টপিক পড়ছি যেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসে, ঢাবি যাবি সব জায়গায় আসে। সো এটা উত্তর করো, 1 নাম্বারটা আগে উত্তর করো। 1 এর কি হবে, তোমরা 1 এর কি হবে, 2 এর কি হবে উত্তর করতে থাকো। দেখি যারা গত ক্লাসটা ভালো করে বুঝছো তারা ডেফিনেটলি এখানে উত্তর করতে পারবা। 1 এর কি হবে, 1 এর কি হবে, 1 এর কি হবে, রাজতরঙ্গিনী কার বই, রাজতরঙ্গিনী কার বই? যেই প্রাচীন ইতিহাস গ্রন্থ থেকে আমরা প্রাচীন বাংলার ইতিহাসের কথা জানতে পারি, সেরকম একটি বই কিন্তু এই রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী বইটি কার, দেখি কে কে বলতে পারো। ওকে ওকে, যে করোনায় ক্লাসটা করে নিব, ওইটা করলে দেখবা জিকে কত সহজ। বাংলাদেশ পরিচিতি, প্রাচীন বাংলার ইতিহাস, দুইটা টপিক ওইখানে খুব সুন্দর করে পড়িয়েছি তোমাদের জন্য। সো বলো রাজতরঙ্গিনী ইতিহাসের গ্রন্থের রচয়িতাকে, জাহাঙ্গীরনগরে এসেছিল প্রশ্নটা। সো তোমরা বলতেছো ওকে 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 1 এর খ বলতেছো, 1 এর খ বলতেছো, 1 এর খ আমি করিনি। যারাই করনি কোনো সমস্যা নেই, ওইটাও ফ্রি আছে, এই যে আমার পেজে আছে, ওইটাও করে নিবা। বাংলাদেশ পরিচিতি একদম আমরা টেকনিকে শেষ করে ফেলেছি, ঠিক আছে। ওকে করিনি, তবে করবো ইনশাল্লাহ। এটা বলতেছো শাহনেওয়াজ রাব্বি। 1 এর খ যেহেতু বলছো, এটা আমরা কিভাবে মনে রেখেছি, এটা একটা টেকনিকও দিয়েছিলাম। এগুলা মুখস্থ করতে কঠিন না, ওই প্রথম ক্লাসটা করবে দেখবা টেকনিক। আচ্ছা রাজতরঙ্গিনী লিখেছে কে, রাজতরঙ্গিনী লিখেছে হচ্ছে কলহন। আবার আবুল ফজলের বই কি, আবুল ফজল দেখো আবুল ফজলের বইয়ের নাম কিন্তু ছিল কি, আকবরনামা, আকবরনামা। তারপর হেরোডেটাসের বইয়ের নাম কি, এই হেরোডেটাস কিন্তু ইতিহাসের জনক হেরোডেটাস, যে বইটি তার লেখা এবং সবচেয়ে প্রাচীন ইতিহাস গ্রন্থ, সেই বইটির নাম হচ্ছে দ্য হিস্ট্রিজ। বইটির লেখক হচ্ছে তোমার হেরোডোটাস, আবুল ফজল লিখেছে আকবরনামা, কলহনের বইয়ের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। কলহনের বইয়ের নাম কি, কলহনের বইয়ের নাম হচ্ছে রাজতরঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় তোমার কোন গ্রন্থে? বঙ্গ শব্দটি, এই যে বঙ্গ থেকেই বাংলা আসলো, বঙ্গের সাথে আল যুক্ত করে, জমির আল, যে জমির যে লাইন থাকে সেটা যুক্ত করে বাঙ্গাল হয়ে গেল, বাঙালি হয়ে গেল, আস্তে আস্তে আমরা বাংলাদেশি হয়ে গেলাম। সেখান থেকে এই বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম কোন গ্রন্থে? গতবারও কিন্তু পড়িয়েছি। বলো এই সর্বপ্রথম বঙ্গ উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বঙ্গ শব্দ উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? দেখি কারা উত্তর করতে পারলে। ওকে তোমরা বলতেছো যে ঐতেরেয় আরণ্যক, তারা এটা সঠিক উত্তর হচ্ছে গ, ঐতেরেয় আরণ্যক, তোমাদের উত্তর সঠিক। 3 নাম্বার, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে, এটা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক, এটা প্রশ্ন এসেছিল 2021 সালে এসেছিল। তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে, দেখি না পারলেও ট্রাই করো, ইনশাল্লাহ পারবা। এগুলা কিন্তু প্রশ্ন আবার চলে আসতে পারে, বিগত সালে প্রশ্ন রিপিট হয়। আমি আবারও বলছি, গতবার বারবার দেখা গিয়েছে যে বিগত সালে প্রশ্ন রিপিট হয়। শুধু বিগত সাল কি, গত বছর একটা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসছে 4 থেকে 5টা বিশ্ববিদ্যালয়ে ওই একই প্রশ্ন আসছে। মেডিকেলেও আসলো, মেডিকেলে একটা প্রশ্ন আসলো যে সেপ্টেম্বর অন যশোর রোড গ্রন্থের রচয়িতাকে, অ্যালেন গিন্সবার্গ। এইটা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, আরো 2-একটা বিশ্ববিদ্যালয় আসছে। কিরে ভাই, একই বছরের প্রশ্ন অন্য পরীক্ষা রিপিট হয়ে যায়, আর গত বছরের প্রশ্ন সলভ করলে তো কোনো সমস্যাই নেই, প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কমন পড়বে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি উত্তর করতে পারো তাহলে রেট করবো না, আমাদের মেইন পরে আমরা চলে যাব। যারা ক্লাস দেখছো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা পেড গ্রুপে যুক্ত হতে চাও, 1 সেপ্টেম্বর থেকে আমাদের সকল ক্লাস পেড গ্রুপে হবে, এবং কি কি ক্লাস পাচ্ছ সবকিছু দেখাবো একটু পর, খেয়াল করো। এরপরে আরো 3টা প্রশ্ন। তবকাত ই নাসিরি রচনা করেন কে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসছে 15-16 সেশনে। তবকাত ই নাসিরি বিগত সালে এসেছে, তবকাত ই নাসিরি এটাও পড়িয়েছিলাম গত ক্লাসে। দেখি 4 নাম্বার কি হবে, এবং 5 নাম্বার, মেগাস্তিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? এই মেগাস্তিনিসকে বলা হয় ভারতের ইতিহাসের জনক। ভারতের ইতিহাসের জনক কিন্তু এই মেগাস্তিনিস। তো এই মেগাস্তিনিস তার গ্রন্থে কোন
ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন। 6 নাম্বার প্রশ্ন, আমি চাইলে একটা করে প্রশ্ন আনতে পারতাম একটা স্লাইডে, এতে অনেক সময় যেত, তাই আমি যেহেতু তোমাদের সময়টা একটু বাঁচাতে হবে সেই এটা করেছি। তোমরা আমাকে বলেছে ভাই একসাথে অনেকগুলো এমসিকিউ দিবেন, নালে আমাদের সময় নষ্ট হয়। এই সময় তোমাদের সময়ের মূল্য যে কতটুকু, এই সময় তোমাদের সময় মূল্য যে কতটুকু, যে পরে চান্স পাবা না সে বুঝবা। যে ধরো পড়ো না এই সময়, সে আসলে সময়ের মূল্য বুঝতেছ না। এখন এক একটা মুহূর্ত তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট, যারা বুঝতে পারতেছো না তারা ভালো আছো, তারা ভালো আছো। আর যারা বুঝতে পারতেছো যে দিনে যত ভাইদের কাছে পড়তেছে পড়া শেষ হচ্ছে না, এরকম আসলে অনেকে এত পড়া শেষ করতে পারতেছে না, তারা বুঝতেছো যে তারা কেন নিতে পারতেছো, স্বপ্নটা বিশাল। সো যে ফিল করতে পারবা না সেই বাইচে আছো ভাই, আর যে ফিল করতে পারতেছো তার কাছেই কঠিন। এরপর বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজককে, এটাও টেকনিক দিয়েছি, এইগুলো টেকনিক দিয়েছি, আগের ক্লাসটা করলেই বুঝবা টেকনিক, এগুলো মুখস্থ। যারা এখন পারতেছো না তোমরা টেকনিকগুলো দেখলেই আগের ক্লাসে বুঝবা। ওকে আচ্ছা, তো পাঁচের খ, 6-এর খ বলতেছো, 5-এর খ, 6-এর খ বলতেছো, 4-এর ক বলতেছো। আচ্ছা, এটাকে সুমাইয়া মাইমুনা আসো, ইয়াসমিন স্বর্ণা, মৌ মেহরাঞ্জন, ও নামটা আমি সব সময় ভুল করি। মৌ তোমার নামটা মেহেরাঞ্জন, হ্যাঁ। তাসলিমা, সীমা, সুবর্ণা, জারিন, ইসরাত, ইমুজ, সবাই কমেন্ট করছো। আচ্ছা দেখো, তবকাত ই নাসিরি নামের মাঝখানে একটা করে হাইফেন আছে। এই বইটা যে লিখছে তার নাম এই যে মিনহাজ সিরাজ, এটা হচ্ছে মিনহাজ সিরাজ। আমরা জানি মেগাস্তিনির ভারতের ইতিহাসের জনক, সে ভারতের ইতিহাস নিয়ে লিখছে। ভারতের, আমরা জানি ভারতীয় যারা নাগরিক তারা ভারতকে ইন্ডিয়া বলতে পছন্দ করে না, তারা ভারত বলতেই পছন্দ করে। এই যে ইন্ডিয়া নামটা, এটা মূলত ব্রিটিশদের দেওয়া নাম, এটার পিছনে সুদীর্ঘ ইতিহাস রয়েছে। যাই হোক, তারপরও ইন্ডিয়া নিয়ে লিখেছে মেগাস্তিনিস, ইন্ডিকা, ইন্ডিয়া নিয়ে লিখেছে ইন্ডিকা। অনেকে ভাবতে পারো মেগাস্তিনিস ভারতকে নিয়ে লিখেছে, তাহলে ভারতের অন্য ইংলিশ নাম তো ইন্ডিয়া। বইয়ের নাম তোমরা উত্তর করে ফেলতে পারো ইন্ডিয়া, না, বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। এরপর বাংলার প্রথম চীন থেকে আসা পরিব্রাজক। এখন চীন থেকে যে আসছে আমরা কিভাবে বুঝবো? চীনের শেষে ন আছে, এই ফাহিয়েনের শেষে ন আছে, এবং এখানে হিউয়েন সাংও কিন্তু চীনের। কিন্তু কেমনে বুঝবো যে এই ফাহিয়েন প্রথমে এসেছে? এই যে ফাতে হচ্ছে ফার্স্ট মানে প্রথম, আর চীন থেকে প্রথম আসা পরিব্রাজক হচ্ছে ফাহিয়েন। এই টেকনিকগুলো সুন্দর দিয়েছিলাম, তোমরা করে নিবা আগের ক্লাসটা, ইনশাল্লাহ তোমরা বুঝবা ইনশাল্লাহ। জিকে কঠিন না, বাট যেই কোনো বিশ্ববিদ্যালয়ে জিকেই পারে তোমাকে সিরিয়ালটা আগায় দিতে, সিরিয়ালটা আগায় রাখতে জিকেই পারে। সো মাথায় রাখবা, জিকেতে হিউজ মার্ক, কোনো লিখিত নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, উত্তর সঠিক। আচ্ছা, উত্তর সঠিক। এবার আরো 3টা প্রশ্ন। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? এইটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে এসেছে এই প্রশ্নটা। আবার কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলেছেন? বাংলাদেশের ধন সম্পদপূর্ণ নরক বলেছেন, এটা গত ক্লাসে হয়তো তোমাদেরকে ভালো করে ডিপলি পড়ায়নি, পেট বেঁচে পড়াবো বলেছিলাম, বাট এইটাও একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। মা হুয়ান কোন দেশি পর্যটক? এইটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। দেখো সবগুলো বিগত সালে আসা প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো দেখি চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার আমলে আসেন? তোমাদের না পারারই কথা, কারণ এগুলার অত ভালো করে ব্যাখ্যা গত ক্লাসে হয়নি। কারণ ঠিক আছে, ফাহিয়েন কার আমলে আসেন? ফাহিয়েন কার আমলে আসেন? ওকে, ফাহিয়েন আসে তোমার মূলত 399 থেকে 414 যেই খ্রিস্টাব্দ, সেই সময়টাতে তিনি বৌদ্ধ যে ধর্মগ্রন্থ, এই বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ রয়েছে, সেটি কিন্তু তিনি কি করেন? সেটি খুঁজতে তিনি ভারত চলে আসেন। ঠিক আছে, সেটি খুঁজতে তিনি ভারত চলে আসেন। এসে তিনি একটা নয়, দুইটা নয়, 7-8টা বই রচনা করেন। ফুকুও কিং তার মধ্যে একটি। তো ফাহিয়েন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি এই উপমহাদেশে আসেন। এইটাও সুন্দর করে মনে রাখা যাবে যবে আমরা ইতিহাসটা জানি, কারণ তিনি প্রথমে এসেছেন। তাহলে প্রথমে শাসনিয়াতে কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং সেই সময়টাতে তিনি কিন্তু আসেন ভারতে। আসেন কেন? বৌদ্ধ ধর্ম
বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ সেটি আসলে খুঁজে বের করতে। এরপর কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলেছেন, দোজকপূর্ণ নরক বলেছেন, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, ধন সম্পদপূর্ণ নরক এইটা হচ্ছে ইবনে বতুতা, যিনি মরক্কো থেকে এসেছেন। ইবনে বতুতা এসেছিলেন মরক্কো থেকে, যার গ্রন্থের নাম হচ্ছে আল রিহলা, যার গ্রন্থের নাম ছিল ভ্রমণ সংক্রান্ত গ্রন্থের নাম ছিল আল রিহালা, এই ইবনে বতুতার। ঠিক আছে, আল রিহালা শব্দের অর্থই হচ্ছে ভ্রমণ। তার বইয়ের নাম কি? আল রিহালা। কি? আল রিহলা। এই আল রিহলা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। এবং এই ইবনে বতুতার বই থেকে গত যে ফুটবল বিশ্বকাপ ছিল, যেখানে ব্রাজিল বিশ্বকাপ নিছে, তাই তো? আমার ব্রাজিল বিশ্বকাপ নিছে, তোমাদের সবার প্রিয়, আমি জানি এখানে সবাই ব্রাজিল সাপোর্ট করে, আমি জানি ব্রাজিলকে ভালোবাসো, আমি জানি। ঠিক আছে, কেউ ব্রাজিলকে খারাপ মনে করো, আমি জানি সবাই ব্রাজিল এখানে। ঠিক আছে, তো গত বছর যে আমাদের ব্রাজিল যে বিশ্বকাপটা নিল, সেইখানে যে ফুটবল বিশ্বকাপে দুইটা বল ছিল, একটা বল ছিল আল রিহালা, আরেকটা বল ছিল আল হিলম। কি কি ছিল? আল রিহালা, আরেকটা ছিল আল হিলম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই আল হিলম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। কি? স্বপ্ন বা ড্রিম। আল হিলম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, আর আল রিহলা অর্থ হচ্ছে কি? ভ্রমণ। এই বইটা নেওয়া হয়েছে ইবনে বতুতার বই থেকে, বইয়ের নাম থেকে নেওয়া হয়েছে ভ্রমণ। ঠিক আছে, সো এইগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। জিকের যে রিসেন্ট ইস্যুগুলা, সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে, আমরা সেগুলো জানবো। তাহলে ইবনে বতুতা হবে, এটা মরক্কো থেকে এসেছে। এরপর অনেকে আমাকে প্রশ্ন করো, ভাইয়া আপনি বলছেন ইবনে বতুতা মরক্কো থেকে আসছে, কিন্তু আমরা বইয়ে পড়তে গিয়ে দেখি মরক্কো অপশনে নাই, সেখানে দেখে আফ্রিকা। তাহলে ভাইয়া আপনি কি ভুল বলছেন? হচ্ছে মরক্কো, সেখানে দেশের নাম না থেকে মহাদেশের নামও থাকতে পারে। আফ্রিকা কোন মহাদেশের অংশ? তোমার মরক্কো কোন মহাদেশের অংশ? আফ্রিকা মহাদেশ। তাই তোমরা আফ্রিকা দিবা যদি মরক্কো না থাকে। তাই এই কনফিউশনটা একটু দূর করে রাখো, যে পরে আমাকে বলো না ভাইয়া বইয়ে প্র্যাকটিস করতে গিয়ে তোমরা পাবা যে সেখানে আফ্রিকা। ঠিক আছে, এবং মা হুয়ান কোন দেশে? তিনি হচ্ছেন চীনের পর্যটক। শেষ। মা হুয়ান তিনি কি রকম পর্যটক ছিল? চীন থেকে এসেও তিনি কিন্তু ছিল মুসলিম পর্যটক। চীন থেকে আসা একমাত্র মুসলিম পর্যটক মা হুয়ান। মতে মুসলিম, মতে মা হুয়ান। টেকনিকে পড়ো, টেকনিকে পড়ে ফেলো, মতে মুসলিম, মতে মা হুয়ান। তোমরা কি উত্তর করতে পেরেছো? এই যে সবাই মোটামুটি ব্রাজিল সাপোর্টার, সবাই ব্রাজিল সাপোর্টার এখানে দেখছো, সবাই ব্রাজিল। ইয়েস, সবাই, একজন ব্রাজিল ছাড়া নাই। না, সুজন তুমি ব্রাজিল। ঠিক আছে, সুজন ব্রাজিল, সুইটি ব্রাজিল, আয়েশা ব্রাজিল, সবাই ব্রাজিল, ইসরাত ইমরুজ ব্রাজিল, সবাই। এখন ইবনে বতুতা তো আসছে এবং একটা কমেন্ট করছে, আমরা মাঝে মধ্যে কমেন্ট করি না, সেও একটা বাংলাদেশকে নিয়ে কমেন্ট করছে। কি কমেন্ট? এই বাংলাকে নিয়ে, যে বাংলাদেশ হচ্ছে ধন সম্পদ পূর্ণ নরক। আমাদের দেশে ফলমূল দেখে এই ইবনে বতুতা বলছে জায়গাটা জোস, কিন্তু এটা আবার একটা নরক। এই যে একটা দুইটা নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসছে, একদিকে ধন সম্পদ আর একদিকে নরক, ভালো আবার খারাপ। কেন বলছে ইবনে বতুতা? একদিকে আমাদের পরিবেশ, একদিকে হচ্ছে যে আমাদের এই যে ফসল ভালো, অপরদিকে আমাদের যে আবহাওয়া, এই বাংলার যে আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হতো, সে আবহাওয়াটা তার কাছে ভালো লাগে না, এই জন্য সেটা বলছে এটা নরক। আবার একদিক থেকে ভালো, তার মানে সে ভালো খারাপ দুইটাই বলছে। পরীক্ষা আসতে পারে কে বলেছে ধন সম্পদপূর্ণ নরক, সেটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতার নামটা শুনতে আমার কেমন জানি ভালো লাগে। ঠিক আছে, ইবনে বতুতা নামটা খুবই সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের, সব টপিক না, দুই একটা টপিক। কিন্তু তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে চ্যালেঞ্জ করে দিতে পারি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম 47 প্রেক্ষাপট থেকে শুরু করে 1971 এবং তার কিছু পরবর্তী সময় ধরে পুরোটা ভালো করে রিডিং পড়ে যাবা বই থেকে, কারো কাছে পড়া লাগবে না, সে এই পুরো অ্যাডমিশনে যদি 6 থেকে 7টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তুমি 8 থেকে 10টা বা 12টা প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ে কমন পাবা এই একটা টপিক থেকে। এবং এ বছরও ডেফিনেটলি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে। তো এত বড় টপিকটাকে আমি আমার পেড গ্রুপে দুইটা ক্লাসে ভাগ করেছি। কি ভাগে? একটা 47 থেকে 52 এবং এক একটা ক্লাস 2 ঘন্টার উপরে নিতে হবে, পরেরটা 52 থেকে 71। এরপরও যদি ক্লাস লাগে তখন আবারটা নিব, বাট দুইটা ক্লাসে আপাতত ভাগ করেছি। এবং আমি যে আমার পেড ব্যাচের ক্লাসগুলো ভাগ করেছি সেটা অনেকেই জানো না, বাট যারা পেড ব্যাচে আছে ওরা জানে যে ক্লাসে কি পাবে, সেগুলো সুন্দর করে ভাগ করা আছে। এই যে যারা এখন যুক্ত হন, আমি তোমাদের দেখিয়ে দেই, আমাদের 1 সেপ্টেম্বর থেকে পেড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, যেখানে ভর্তি হতে চাও একবার টাকা পেয়ে সকল প্রিপারেশন হয়ে যাবে। আমাদের 1 সেপ্টেম্বর লেকচার 1 দিয়ে শুরু হবে। এটা হচ্ছে লেকচার 1, 2, 3। লেকচার 1-এ বাংলাদেশ পরিচিতি, সাহিত্যিকদের উপাধি, ছদ্মনাম,
পত্রিকার আপডেট পাবা তোমরা প্রত্যেকদিন। পত্রিকা থেকে সাম্প্রতিক প্রশ্ন আসে, পত্রিকা পড়বো, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগিয়ে দাগিয়ে দিয়ে দেবো, কারণ এত বড় পত্রিকা অনেক পড়ার সময় পাও না। 2 নম্বর প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশের সংবিধান। এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 47 থেকে যে 70 থেকে 71, 52 না 70 পর্যন্ত, এটা 52 পর্যন্ত টানতে পারবো, এর বেশি হয়তো ওই দিন নিলে জোর করে নেওয়া হবে, জোর করে দিয়ে দেওয়া হবে, বাট আমি ভাগ করবো, 3টা ভাগ করবো। বাট 7 নম্বর লেকচার এটা পাবা, প্লাস সাম্প্রতিক লেকচার 1 7 নম্বর ক্লাসে পেয়ে যাবা। এরকম করে দেখো 16 নম্বর লেকচার, এখানে দেখো 17, 18, 19, 20 সুন্দর করে ভাগ করা, এখানে পুরো 32 পর্যন্ত ভাগ করা, এবং এই পৃষ্ঠায় উল্টালে একদম 38 পর্যন্ত ভাগ করা। এখানে মডেল টেস্ট, রিভিশন ক্লাস, সিক্রেট সাজেশন থেকে শুরু করে একদম 55 দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে সবগুলো ক্লাস কমপ্লিট হবে। এক্সাম ব্যাচ, মডেল টেস্ট এবং সাম্প্রতিক জিকে থেকে শুরু করে যা যা লাগে যে কোনো বিশ্ববিদ্যালয়ে সবকিছু ক্লিয়ার। তো যারা অ্যাড হও নাই, তোমাদের অ্যাড হওয়াটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়াই, তারপর এটা বলবো, এখন না। আচ্ছা, সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খেয়াল দাও। ওকে, আমরা 2022 সালে একটা মুক্তিযুদ্ধ দেখলাম, রাইট? পেইড ব্যাচের ক্লাস রুটিনটা আমি এখনো প্রকাশ করিনি, তবে ক্লাসগুলো হবে রাত 9টার দিকে। সবাই ভোট দিয়েছে গতকাল, রাত 9টায় হবে। আগামীকাল ফাইনালি ক্লাস রুটিন, বুক লিস্ট, বাংলা ইংরেজি অন্যান্য কোথায় পড়বে সব সাজেস্ট করে একটা পোস্ট করব, এবং পোস্ট থেকে আমরা ক্লাস শুরু করব, এক্সাম শুরু করব, একদম সাপ্তাহিক মডেল টেস্ট, উইকলি টেস্ট সব শুরু করে দেবে ইনশাল্লাহ। যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা পাবা, যারা যুক্ত নাই কালকের মধ্যে যুক্ত হয়ে যাও ক্লাসটা দেখে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 47, দেখো অনেক একটা বই আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এপিজে আব্দুল কালাম না, আবুল কালাম আজাদ স্যারের বই। আমি বইটা পড়েছিলাম, একজন বিখ্যাত ভারতীয় যিনি একজন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, ওনার বইটা পড়ো তাহলে বুঝবা। তার বইটার নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভারত স্বাধীন হলো। কিন্তু ওইটাকে মুখ করে অনেকেই বলেছেন ইন্ডিয়া ব্যাকস ফ্রিডম, ইন্ডিয়া স্বাধীনতা ভিক্ষা করলো। তো ভারত আর পাকিস্তানের মাঝখানে তোমরা জানো যে কতগুলো যুদ্ধ, 3 থেকে 4টা যুদ্ধ হয়েছে, কার্গিল যুদ্ধ হয়েছে আমরা জানি, ঠিক আছে। কিন্তু তার আগে এদের মাঝখানে কিন্তু একটা পরামর্শ বা মত বিনিময়ের মাঝখানে কিন্তু 2 দেশকে স্বাধীন করে দেওয়া হয়। লর্ড মাউন্টব্যাটেন যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় ছিলেন, তিনি একবার মুসলিম লীগের নেতাদের সাথে বসেন, তিনি একবার কংগ্রেসের নেতাদের সাথে বসেন, কাউকে বুঝাইতে পারেন না। কেউ কোনো সবাই গান্ধী আসে না, মহাত্মা গান্ধী আসে না, কোনো সবাই জওহরলাল নেহরু আসে না, মানে কি একটা ঝামেলা। আমি পুরো আর্টিকেল কয়েকটা পড়েছিলাম, দেখেছি আসলে কিভাবে 2টা শ্রেণীকে বসিয়ে একসাথে তিনি বুঝায় টুঝায় 2টা দেশকে স্বাধীন করে দেয়। এরই মধ্য দিয়ে 14ই আগস্ট কে স্বাধীন হয়? পাকিস্তান। তাহলে পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 14ই আগস্ট। এবং ভারত স্বাধীন হয়ে যায় তার একদিন পরে 15ই আগস্ট। এই 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীনতা দিবস। এবং বাংলাদেশের একটা দিবস ছিল, আছে, থাকবে কিনা আমি জানি না, সেটা কোন দিবস? 15ই আগস্ট কি দিবস? তোমরা দেখি একটু কমেন্ট করে জানাও তো। এই প্রজন্ম, তোমরা জন্মের ছোটকাল থেকে এটা শুনে আসছো 15ই আগস্ট কি দিবস উদযাপন করে আসছো। তো 14ই আগস্ট ভারতের সাথে বসে ভারতকে স্বাধীন করে দেওয়া হয়। 15ই আগস্ট কিন্তু পাকিস্তানের সাথে, এটা 15ই আগস্ট ভারতের সাথে। পাকিস্তান স্বাধীন হলো, ভারত স্বাধীন হলো। এখন পরীক্ষা আসতে পারে ভারতের স্বাধীনতা দিবস কবে, ভারতের স্বাধীনতা দিবস কবে? তখন তোমরা 14ই আগস্ট দিয়ে ফেলতে পারো, কারণ অপশন তো আর লেখা থাকবে না ভারতের স্বাধীনতা দিবস কবে। কিন্তু ভাইয়া পাকিস্তান কিন্তু 14ই আগস্ট স্বাধীন হয়েছিল, এটা তোমাকে বলে দিবে না, তাই 2টা কিন্তু আলাদা করে পড়বা, ঠিক আছে? ওকে, 47-এর প্রেক্ষাপটে আমরা আসি। তো এরই মধ্য দিয়ে কিন্তু আমরা এই ভারত পাকিস্তানের সাথে একটা হয়ে যায়। কিসের ভিত্তিতে স্বাধীন হয়? মূলত দ্বিজাতি তত্ত্ব, সেখানে হিন্দুরা একটা সাইডে থাকবে, মুসলমানরা আরেকটা দেশ হবে, হিন্দুদের সংখ্যাগরিষ্ঠদের নিয়ে হয় ভারত, মুসলমান সংখ্যাগরিষ্ঠদের নিয়ে হয় হচ্ছে পাকিস্তান, ভোটাভুটি হয় কে কোন জায়গায় থাকতে চায়, বিভিন্ন বিষয় ছিল। ম্যাপ আঁকবে কে? র্যাডক্লিফ, স্যার সাইরিল র্যাডক্লিফ এসেছিলেন সে ব্রিটিশ থেকে, যে ভারত পাকিস্তানের মাঝখানে ম্যাপ করে দিবে। ভারত বাংলাদেশের মাঝখানে যেই বর্ডার, এটাও করেছেন কে? স্যার সাইরিল র্যাডক্লিফ। ভারত পাকিস্তানের মাঝখানে ম্যাপ করেছেন কে? স্যার সাইরিল র্যাডক্লিফ। তাই এই 2টা দেশের মাঝখানে বর্ডারের নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা। এই সাইরিল র্যাডক্লিফ, মজার অনেক ঘটনা আছে, যখন বৃহৎ আকারে পড়বো তখন তোমরা বুঝবা। এই র্যাডক্লিফ কিন্তু তোমার কখনোই ভারত উপমহাদেশে আসে নাই, এমন একটা ব্যক্তিকে বর্ডার রাখতে দেওয়া হয়েছে। এই ব্যক্তি কি করছে জানো? যখন ভারত পাকিস্তান আর বাংলাদেশের মাঝখানে, ভারতের মাঝখানে বর্ডার করে, সে কি করছে? এমন অদ্ভুত ম্যাপ করছে যেগুলা খুবই বিচিত্র, খুবই হাস্যকর। যেমন ধরো এটা 2টা দেশের বর্ডার, এটা ধরো কলিমুদ্দিনের বাড়ি, এটা কলিমুদ্দিনের ঘর, কলিমুদ্দিনের ঘর পড়ছে বাংলাদেশে, আর কলিমুদ্দিনের পুকুরটা পড়ে গেছে ভারতে। কলিমুদ্দিনের রান্নার ঘরটা পড়ছে বাংলাদেশে, আর ওয়াশরুমটা পড়ে গেছে ভারতে। এরকমও অদ্ভুত ম্যাপও আঁকা হয়েছিল। তো যাই হোক, সেগুলোর কারণে অনেক ছিটমহল সমস্যাও তৈরি হয়েছিল, যেগুলো আমরা পেইড গ্রুপে পড়বো অনেক মজায়। তো এই র্যাডক্লিফ এই কাজগুলো করে গেছে, দুষ্টামিগুলি করে গেছে, কারণ সে এখানে আসে নাই, ভারতকে আগে দেখে নাই।
অত অভিজ্ঞতা ছিল না, বাট এক সপ্তাহ না 11 দিনের মাঝখানে খুব সম্ভবত সে পুরো বর্ডারটা এঁকে দিয়ে গিয়েছিল। সেখানে অনেক গোলযোগ ছিল। ঠিক আছে, 15ই আগস্ট সবাই বলছো, কে বলতেছো? হারুন একটু ব্যাগ ঘুরালে আরো ভালো হতো, দেবদাস চক্রবর্তীর মৃত্যুর দিন। ওরে ভাই, সাদিকুর নাহার বলতেছো, এবং কেউ বলতেছো যে শোক দিবস, কেউ অনেক ধরনের সাবেক শোক দিবস। ওরে ভাই, তোমাদের কি কমেন্ট! শাহরিয়ার আহমেদ নীর কিন্তু এখনো মেনশন দিচ্ছ, যারা ক্লাসগুলো আসলে চাও যে আরো হোক, ভাই আপনি কয়েকটা ফ্রি ক্লাস নেন, আমরা দেখতে চাই, তারপর পেড গ্রুপে যুক্ত হবো। আগে থেকে আপনার ক্লাসগুলো করে একটু মজা পাচ্ছি, একটু আগ্রহ তৈরি হোক, তাহলে তোমরা সর্বোচ্চ শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, এবং এই পোস্টটা রিয়েক্ট দিয়ে দাও সবাই। নিজের আইডিতে সংরক্ষণ রাখো ক্লাসটা, তোমাদেরই থাকবে ক্লাসটা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম, তাহলে 15 আগস্ট ভারত হয়ে গেল। ভারতের কয়েকটা পদ হয়, একটা হচ্ছে গভর্নর জেনারেল, আরেকটা হচ্ছে তোমার কি প্রধানমন্ত্রী। গভর্নর জেনারেল হলেন মোহাম্মদ আলী জিন্না, আর প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। ভারতের ক্ষেত্রে তাই গভর্নর জেনারেল হলেন হচ্ছে তোমার লর্ড মাউন্টব্যাটেন, প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। তো এই দুইটা মাথায় রাখবা। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, এটা কিন্তু চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু চলে আসে। অনেকে জানো যে ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীর মেয়ে, অনেকেই জানো। গান্ধী মানে গান্ধী মনে করো, ইন্দিরা গান্ধীকে ভাবো যে মহাত্মা গান্ধীর মেয়ে, কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর সাথে যার খুব ভালো সম্পর্ক ছিল দেশ পরিচালনায়, সেই মহাত্মা গান্ধী ছিলেন কিন্তু, ইন্দিরা গান্ধী ছিলেন কিন্তু এই জওহরলাল নেহেরুর মেয়ে। ঠিক আছে, তারপর সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, রাজীব গান্ধী, আমরা অনেক জানি, এগুলো নিয়ে আমরা শিখবো। যখন রাজীব গান্ধী তোমার গান্ধীর ছেলে এলটিটি এর হাতে মারা যায়, কিভাবে মারা যায়, সে ঘটনা আকারে সুন্দর করে ভারতের ইতিহাস পড়তে গেলে আমরা শিখবো, যখন আমরা এশিয়া মহাদেশ পড়বো ইনশাল্লাহ। সো জওহরলাল নেহেরুর মেয়ে কিন্তু ছিল এই ইন্দিরা গান্ধী। ঠিক আছে, সো এটা অনেকেই জানো না, অনেকে আবার ভাবো যে মহাত্মা গান্ধীর মেয়ে। আমাকে অনেকেই বলো ভাইয়া মহাত্মা গান্ধীর মেয়ে হচ্ছে কে? ইন্দিরা গান্ধী, রাইট? আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা, খেয়াল করো তাহলে এগুলো আমরা দেখবো। তারপরে আমরা দেখবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রশ্ন এসে থাকে, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব কত মাইল, কত কিলোমিটার? দেখো, বিরাট দূরত্ব থাকা সত্ত্বেও ধর্মের ভিত্তিতে, ইসলাম ধর্মের ভিত্তিতে কিন্তু দুইটা দেশ মিলে একটা দেশ হয়েছিল। এর মাঝখানটা বুক চিরে পুরো জায়গাটা ছিল হচ্ছে ভারত। ঠিক আছে, তো এই দূরত্বটা কতটুকু, এটা কিন্তু এসেছে বিগত সালে, এটা তোমার জানতে হবে। ঠিক আছে, কত কিলোমিটার কত মাইল, কত কিলোমিটার কত মাইল, মাইল আর কিলোমিটার একটু ঝামেলাও আছে। দেখো, এইখানে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, এইখানে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই দুইটা রাজধানী থেকে রাজধানীর দূরত্ব কতটুকু, এইটা তোমাদের ধরা হয়। রাজধানী থেকে রাজধানী দূরত্ব কতটুকু, কেউ কি মাপছো? মাপটা দেখো, কেউ গুগল করো না, গুগল থেকে দেখো না। ঠিক আছে, কেউ গুগল থেকে দেখো না, ওকে, কেউ গুগল থেকে দেখো না। আবার বলো কত কিলোমিটার কত মাইল। এই যে অনেকে উত্তর করতেছো, এখানে কনফিউশন আছে, আমি কনফিউশন গুলো দূর করে দিব। অনেকে উত্তর করার চেষ্টা করছো, দেখি কারা উত্তর করতে পারো। দেখি 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 কারা উত্তর করতে পারো। 1200 কিলোমিটার দিচ্ছ, 1200। এই যে কিলোমিটার আর মাইল তোমরা যে প্যাচ লাগাবা, এটা আমি আগে থেকে জানতাম, হলপ করে বলতে পারি। কিলোমিটার মাইল কি এক? আচ্ছা, 1200 মাইল। কাশফিয়া লিখছো সুন্দর করে, 1200 মাইল। তাসনুবা হবে 1200 কি হবে, মাইল না কিলোমিটার? এই যে 1200 মাইল কিলোমিটার দুইটা মিলেই লিখতেছো তোমরা। আমি কোনটা নিব এখন ভাইয়া, বলো কোনটা নিব, তোমাদের থেকে কোনটা নিব, কোনটা নিব বলো। নেওয়া হয়েছে 1200 মাইল, মানে ধরো 1100 মাইল সামথিং হলে ওটাকে একটা রাউন্ড ফিগার করে 1200 মাইল বলে দিয়েছে, আর কিলোমিটারের জায়গায় দিয়েছে 2200 কিলোমিটার। কনভার্ট করা যায়, তখন 2200 কিলোমিটার হয় না, তোমরা দেখবা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে অনেকে এটা হিসাব করেছে, এই পাকিস্তানের সবচেয়ে কাছের জায়গাটা থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের জায়গাটা, কেউ নিয়েছে রাজধানী থেকে রাজধানী। তো এই দুই কারণে জরিপটা কিন্তু চেঞ্জ হয়েছে। বাট তোমরা কিন্তু দেখবা এইখানে যে প্রশ্নটা আমি করব, পেইড ব্যাচের প্রশ্নটা আমি এখানে অ্যাড করিনি, সেটা হবে তোমার কি, সেটা হবে তোমার হচ্ছে 1200 মাইল 2200 কিলোমিটার। এখন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 47-এর দেশভাগের পরে তোমার তমুদ্দুন মজলিস হয়েছে, আমরা জানি, অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, ভাষাকে নিয়ে ভাষাভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন। তারপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এগুলো হয়েছে। একটা সময় আস্তে আস্তে 48-এর তোমার পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বলে, পাকিস্তানিরা বলতেছে বারবার উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। একটা সময়ে তখন থেকে শুরু হয় ভাষা আন্দোলনের যেই
সময়টা, একটা সময় ভাষা আন্দোলন শুরু হয়, মারা যায়, পরিচয় পাওয়া যায় এরকম 8 জন শহীদ। ধীরে ধীরে আমরা কিন্তু ভাষা আন্দোলনটা করি। তো মাঝখানে জিনিসগুলো বাদ রাখলাম পেট বেচের জন্য। বাট এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক যে গান রয়েছে। আমি বারবার বলি, গত বছর এসেছে, এর আগের বছরও এসেছে, এই শুধু এই স্লাইডটা যারা পড়বে এখান থেকে কমন পড়বে। ভাষা আন্দোলন ভিত্তিক গান, আমাদের এই মুক্তিযুদ্ধ, আমাদের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে 2022 সালেও যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেখানে দেখবা যে কিছু গান ছিল যেগুলো আমাদের সবার ফোনে ভেসে উঠেছে। মানুষেরা গানে খুবই উদ্বুদ্ধ হয়, রেডিও শুনতে খুবই উদ্বুদ্ধ হতো। তো এরকম আর কি। তো এই যারা, যেমন আলতাফ মাহমুদের কথা বলতে পারে, আপেল মাহমুদের কথা বলতে পারে, নিজামুল হক, আব্দুল লতিফ, অতুল প্রসাদ সেন, তারা কিন্তু মোটামুটি গান দিয়ে ভাষা আন্দোলনটাকে সবার মনে আরো জাগিয়ে তুলেছিল। এখানে প্রশ্ন আসে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? এইটা এসেছে বিগত সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? এখন গীতিকার মানে কি জানো? যে গানটা লিখছে, গানের কথাগুলো আছে না, গানের কথাগুলো, শব্দগুলো লিখছে, তাকে বলা হয় গীতিকার। কিন্তু আমরা ভুল করে বুঝে ফেলি গীতিকার মানে যে গানটা গাইছে। কেউ কেউ মনে করে গীতিকার মানে যে গানটা সুর দিছে না। গীতিকার বা যদি বলে রচনা করে কে, কি বলে? গীতিকার। গীতিকার আর রচনাকারী একই কথা। বা যদি বলে লিখেন কে, গানটা লিখেন কে, এই তিনটা যদি আসে তোমরা উত্তর দিবা যে আব্দুল গাফফার চৌধুরী। এই আলতাফ মাহমুদ সুর দিছে, বাট আব্দুল গাফফার চৌধুরী। এখন মনে রাখবা কিভাবে? দেখো, গতে গাফফার গতে গীতিকার, গতে গাফফার গতে গীতিকার, গতে গাফফার গতে গীতিকার আমরা মনে রাখতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো গানটা তো গাইলো গাফফার চৌধুরী। গানটা গাইলো বলতে লিখলো, রচনা করলো, গীতিকার হিসেবে তিনি ভূমিকা পালন করলেন, এটাকে আব্দুল গাফফার চৌধুরী। এখন একটা গান গাওয়ার পর একজন গীতিকার হয়তো বা সে সুরকার না, সে সুর ভালো পারে না, লিখতে ভালো পারে। কেন? কারণ আব্দুল গাফফার চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত তখনকার সময়ে সাংবাদিক ছিলেন। একজন সাংবাদিক হয়ে তিনি সর্বপ্রথম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি একটা কবিতা লিখেন, মাত্র কবিতা ছিল। তো যেটা হয়েছে, এই কবিতাটা তিনি কিভাবে লিখেন, যখন 52 ভাষা আন্দোলনে শহীদরা শহীদ হন, যে ব্যক্তিরা, সালাম বলি, রফিক বলি, বিশেষ করে রফিক প্রথম শহীদ হন। এই রফিককে তিনি যখন ঢাকা মেডিকেলে দেখতে পান, ঢাকা মেডিকেলে শুয়ে আছে, চারদিকে রক্ত তার গাবে, তখন তার এই গাফফার চৌধুরীর মনে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জাগে যে একটা আমি কবিতা লিখবো। কবিতা লেখার পর তার মনে হলো এটা সুর দেওয়া উচিত, গানে রূপান্তরিত করা উচিত। তিনি কোথায় গেলেন? তিনি গেলেন এই যে আব্দুল লতিফের কাছে। কার কাছে? আব্দুল লতিফের কাছে, যিনি কিনা এই গানটার প্রথম সুরকার। পরীক্ষা কিন্তু আসে গানটার প্রথম সুরকারকে, দ্বিতীয় সুরকারকে। তাহলে গানটার প্রথম সুরকার আব্দুল লতিফ, তিনি তৎকালীন ছিলেন তোমার আওয়ামী লীগের, খুব সম্ভবত আওয়ামী লীগের কোন সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এটা পরীক্ষা আসবে না। তার কাছে দায়িত্ব দিলেন। তো তিনি যে সুরটা করেছিলেন ওই সুরটা অত সমাদৃত হয় না। পরবর্তীতে আলতাফ মাহমুদ দ্বিতীয় সুরকার বা বর্তমান সুরকার। এই যে আমরা সবাই গানটা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই যে সুরটা, এটা কার করা? এটা হচ্ছে আলতাফ মাহমুদের করা সুর। তাহলে যদি আসে কে গীতিকার, কে রচনাকারী, কে লিখেন? গাফফার চৌধুরী। কে প্রথম সুরকার? আব্দুল লতিফ। কে দ্বিতীয় সুরকার? আলতাফ মাহমুদ। যদি বলে প্রথম সুরকার, প্রাথমিক সুরকার, প্রারম্ভিক সুরকার, প্রথম দিকের সুরকার, তখন সব জায়গা হবে লতিফ। যদি বলে দ্বিতীয় সুরকার, বর্তমান সুরকার, তখন হবে আলতাফ মাহমুদ। আমি এটাকে সুন্দর করে মনে রাখি একটা টেকনিকে, খুব সহজে। টেকনিকটা হচ্ছে গানটা শুরু করে একজন, তার ব্যক্তির নাম দিয়ে দেই আমি লতিফ মাহমুদ, শেষ যেখানে ভেজাল সেখানে দিয়ে দিবা লতিফ মাহমুদ। গানটাকে সহজে মনে রাখার, সুরকারকে সহজে মনে রাখার জন্য আমি একটা নাম দেই লতিফ মাহমুদ, শেষ লতিফ মাহমুদ। লতিফ মাহমুদ থেকে আমরা যে প্রথম শব্দ পাই লতিফ, তিনি প্রথম সুরকার। আর এই মাহমুদ থেকে আমরা বলবো আলতাফ মাহমুদ, তিনি দ্বিতীয় সুরকার। ব্যাস, এবার মনে রাখবা, আর কোনো ভুলার সুযোগ নাই। সুযোগ আছে? ভুলার সুযোগ আছে? ভুলার কি কোনো সুযোগ আছে আমাকে বলো? আচ্ছা, তোমরা এগুলো জানো ইনশাল্লাহ, আমি জানি। গানটার সুরকার, দ্বিতীয় সুরকারকে, প্রথম সুরকারকে, এইভাবে তোমরা মনে রাখবা। ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাবিলা হাসান হচ্ছে তৃতীয়। মনেশা একটু দুষ্টামি করলো আর কি। তৃতীয় সুরকার নাবিলা হাসান। ওকে, আচ্ছা, যাই হোক। আচ্ছা, তোমরা ক্লাসে মনোযোগ দাও। দেখো, ক্লাসের মাঝখানে অনেকে আমাকে রিপোর্ট করেছো, গত ক্লাসে অনেক দুষ্টামি করেছো, এগুলো করো না। অনেক শিক্ষার্থী কিন্তু আসলে এই যে আমি ক্লাসে বলি শেয়ার করো, মেনশন করো, ডান করো,
জানাও, একটু অপেক্ষা করো, এগুলাতে বিরক্ত হয়। তোমাদের বিরক্ত হওয়াটাকে আমি 100% সাপোর্ট করি। তোমরা মূলত এখানে আসছো একটা কিছু নিয়ে ভালো কিছু শিখে যাইতে, কিন্তু বিশ্বাস করো আমরা যারা ক্লাস করাই অনলাইনে সবাই ফ্রি ক্লাসগুলোতে আমরা চেষ্টা করি যাতে বেশি বেশি শিক্ষার্থী জানুক, আমাদের ব্যাচে অধিক শিক্ষার্থী ভর্তি হোক, আমরা অধিক লাভবান হই। সবাই সবার ব্যাচকে বলবে ভালো, আমি আমার ব্যাচকে বলবে ভালো, আমি বলবো ভালো পড়াই, এই পড়াই। অন্যদিকে দেখবা যে অন্য কেউ হয়তো একই পড়া অন্য সুন্দর করে পড়ায়, কেউ খারাপ পড়ানোর চেষ্টা করে না। কিন্তু সবাই পেইড ব্যাচে কিন্তু শেয়ার করো, মেনশন করে এগুলো বলে না। সেখানে শুধু স্ট্রেট ক্লাস হয়, সেখানে মডেল টেস্ট হয়, সেখানে কিন্তু শুধু ক্লাস আর সলভ সবকিছু চলে। কিন্তু ফ্রি ক্লাসগুলো যাতে একটু জমে উঠে তোমাদের জন্য আমরা হেল্পটা চাই। সবাই চায়, কে না চায় তার ক্লাস অনেকে দেখুক, কে না চায় তার ক্লাস অনেকে করুক, কে না চায় তার ক্লাস থেকে অনেক চান্স পাক। সেই জন্যই তো আমরা পরিশ্রম করি, তাই না? সো একটু কিছু মনে করো না, পেইড ব্যাচে কিন্তু এগুলো চলে না। এগুলো কিন্তু আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা জানে। পেইড ব্যাচে আমি কিভাবে জান প্রাণ দিয়ে পড়াই, 1 সেপ্টেম্বর থেকে যে শুরু হবে, ওরা জাস্ট এক্সাইটেড যে ভাই কিভাবে পড়াবে। পুরো দায়িত্ব আমার। তোমরা যারা এখনো অ্যাডভান্স হয়ে যেতে পারো, যারা পেইড ব্যাচে আছো, দুই একটা কথা বলবা ইমানে, একদম ইমানে। যদি মিথ্যা বলো, যদি ক্লাস খারাপ লাগে তাহলে খারাপ বলবা এখানে। যদি ক্লাস খারাপ লাগার পরে ভালো বলো, তোমার গুনাহ হবে, গুনাহ হবে। আজকে এই ইনবক্স ওপেন আছে, কমেন্ট বক্স, তুমি যদি খারাপ লাগে, কি খারাপ লাগছে বলো, আমি নিজেকে শুধরে নিব, এখনো সময় আছে। ঠিক আছে মুরব্বি, ভালো হয়ে যাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা খেয়াল করো, আল্লাহ ভরসা খেয়াল করো, তোমরা যারা পেইড ব্যাচে জানিয়ে দিতে পারো। ওকে ওকে, কমেন্টে দেখো আমি তোমাদের কোর্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, কমেন্টে দেখতে কোর্সের ভর্তি হওয়ার লিঙ্ক, এবং আমার এই পোস্টের, আমার এই যে লাইভের এই দেখতে পাচ্ছ, যদি ডেসক্রিপশনটা দেখো লাইভের, সেখানে দেখো ভর্তি হওয়ার নাম্বারটা যোগ করা আছে, তোমরা সেখানে যোগাযোগ করলেও কিন্তু ভর্তি হতে পারবা। ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা 07377674721, এটা সেভ রাখলো, এটাতে হোয়াটসঅ্যাপে নক দিলেও তোমরা ভর্তি হতে পারবা। আজকে তো আমি ভর্তি সবার নিতে পারি নাই, এই জন্য তো লাইভ পোস্টে এসে বলছি সরি, কারণ অনেকে টাকা পাঠায় রাখছো, নাইলে এখানে বলতে ভাই আপনি টাকা পাঠাইছি অ্যাড করেন। আমি কয়টার অ্যাড করবো ভাই? আমি 7 থেকে শুরু করে, দিনে শুরু করে, বিকালে শুরু করে, ক্লাসের আগে শুরু করে অ্যাডই করতেছি। সো একটু আমাকে সবাই দিও, ক্লাসের পর আমি বসে সবাইকে অ্যাড করে দিব। ঠিক আছে? কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। কেউ মনে করে না যে তোমাদের টাকা আবার নাবিল ভাই নিয়ে চলে গেছে, এরকম হবে না ইনশাল্লাহ, এরকম হবে না ভাই। এটা আমাকে বলো না প্লিজ, কাইন্ডলি অ্যাড করে দিব। যারা অ্যাড করি নাই, কাদের অ্যাড করি নাই একটু জানাতে পারো। ওকে ওকে ওকে, এইবার আব্দুল লতিফ তিনি সুরও করেছেন, গানটা লিখেছেনও। এটা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, গান আছে না, এটা লিখেছেন। আর ও আমার এই বাংলা ভাষা, এগুলো তিনি সুরও করেছেন, তিনি লিখেছেনও। তাহলে সুরকার গীতিকা যায় আসুক আব্দুল লতিফ। অতুল প্রসাদ সেন সুর করেছেন, লিখেছেন। আমরা খুব ছোটবেলায় এটা পড়েছি, আমি নিজেও পড়েছি। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটার গীতিকার সুরকার তিনি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মোদের গরব যে ভাস্কর্যটি রয়েছে, এটি একটি ভাস্কর্য, 52 ভাষা আন্দোলন ভিত্তিক একটা ভাস্কর্য রয়েছে, যেটি রয়েছে কোথায়? বাংলা একাডেমিতে। বাংলা ভাষা চর্চার জন্য যে বাংলা একাডেমি, সেটির মধ্যে রয়েছে এই মোদের গরব ভাস্কর্য। এই ভাস্কর্যের ভাস্কর হচ্ছে অখিল পাল, অখিল পাল, অখিল পাল ভাস্কর্যের ভাস্কর। এটি কিন্তু রয়েছে কোথায়? বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল কি? বর্ধমান হাউস। এটাও কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল কি? বর্ধমান হাউস। এবং সেখানেই রয়েছে মোদের গরব। যারা বাংলা একাডেমি তোমরা যাবা, মূল ভবনের পাশে দেখবা মোদের গরবটা রয়েছে। বই মেলায় যারা গিয়েছো তারা হয়তো বা এটা দেখে এসেছো, রাইট? ওকে ওকে, ঠিক আছে। এবং মোদের গরব হচ্ছে অখিল পাল, মোদের গরব ভাস্কর্যের ভাস্করকে অখিল পাল বাংলা একাডেমিতে রয়েছে, এভাবে আসতে পারে। সর্বশেষ নিজামুল হক এবং গাজীউল হক, ভুলবো না, মাথায় রাখবা। তোমরা যেই জায়গায় কনফিউশন করবা, গুলায় ফেলবা, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কে রচনা করেন? এই যে জেরিন কিন্তু লিখেছে বর্ধমান হাউস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কোনটি এবং কে এটা রচনা করেন? এবং রচনা করেন মানে যে গীতিকার এবং লিখেন, এটা তোমরা খুব ভালো করে জেনে ফেলেছো, যেহেতু একটু আগে আমি সেটা ব্যাখ্যা করলাম। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান হচ্ছে, অনেকেই ভাবো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু ভুল। অনেক বইও এটা আমি দেখেছি, এইটাও ভুল। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান হচ্ছে ভুলবো না, এইটা, যেটার গীতিকার হচ্ছে গাজীউল হক। বারবার আসে গাজীউল হক, নিজামুল হক, গাজীউল হক, নিজামুল হক। ঠিক আছে? ঠিক আছে, ওকে। গাজীউল হক, নিজামুল হক, গীতিকার গাজীউল, গতে গীতিকার, গতে গাজীউল, নিজামুল হক হচ্ছে এটা সুরকার। নিজামুল হক ওনার খুবই রেসপেক্টেড, এটা সুরকার। ঠিক আছে? ভাষা ভিত্তিক প্রথম কার কেউ গুলায় ফেলা যাবে না, এগুলা পরীক্ষা ডিরেক্ট চলে আসতে পারে। যেদিন আসবে কমন, সেদিন আমি এরকম দেখাবো যে আমার ক্লাস থেকে কমন আসছে, স্লাইড থেকে কমন আসছে। এই স্লাইডগুলো আমি কয়েকটা বই থেকে রিসার্চ করে বানিয়েছি, আমার স্পেশাল ম্যাপ, টেকনিক,
এবং শর্টকাট টেকনিক গল্প আকারে দেওয়া আছে। পেইড ব্যাচে ওরা কিন্তু ক্লাসের পরপর পেয়ে যায়, কেউ ডাউনলোড করে নেয়, পিন করে নেয়, কেউ হচ্ছে নোট করে নেয়, ঠিক আছে। এবং তোমরা যারা চাও ফ্রিতে সাধারণ জ্ঞানের প্রচুর নোট পেতে, নোট হাতে লেখা নোট, ম্যাপ সহ, আমার স্টুডেন্টদের কার্যকলাপ তোমাদেরকে আমি দেখাই ওরা কি করছে। দেখো ওদেরকে আমার যে কোর্স রয়েছে সেখানে একটা তোমার নোটের কন্টেস্ট চলছে। প্রত্যেক মাসে একজনকে যারা ভালো নোট লিখবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, হতে পারে সেটা স্মার্টফোন, হতে পারে নগদ টাকা 10,000, 5,000, 20,000 হতে পারে। এবং আমার কোর্স থেকে যারা চান্স পাবে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ডে থাকবে বা টপ 10-এ থাকবে, সে সর্বোচ্চ করবে, তাকে হয়তো নগদ 50,000 টাকা দেওয়া যেতে পারে। যদি ল্যাপটপ দেওয়া যায়, ব্যাপারে আমার ল্যাপটপ দরকার নেই, আপনি টাকা দেন, যার যা দরকার ভাই, টাকার উপর কোনো ওষুধ নাই, তাকে সেটা দিব। বাট এটা অ্যানাউন্সমেন্ট করা আছে পেইড ব্যাচে ইনশাল্লাহ, যেই পাবা। এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কে কোন বিশ্ববিদ্যালয়ে ভালো র্যাঙ্কিং করেছো আমার পেইড ব্যাচ থেকে তারা কিন্তু এগুলো পাবা ইনশাল্লাহ। এখন দেখো আমি চলে গেলাম আমার আইডিতে, তোমরা দেখবা যে কি পরিমাণ ওরা নোট শেয়ার করে। আচ্ছা আমি এখানে লিখলাম জিকে, এই যে জিকে লাইভ ক্লাস গ্রুপ, এই গ্রুপটা তোমরা হচ্ছে সবাই এই গ্রুপটা পেয়ে যাবা। ফেসবুকে গেলে জিকে লাইভ ক্লাস গ্রুপ, না পেলে আমার পেজে জানাবা, এই যে গ্রুপটা আছে জিকে লাইভ ক্লাস গ্রুপ, তোমরা দেখো কি সুন্দর। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতবার আমার কিছু স্টুডেন্টরা পরীক্ষার সময় গিয়েছিলাম, ছবি তুলেছে। সো এই জিকে লাইভ ক্লাস গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবে ফেসবুক গ্রুপটাতে। এইখানে গেলে দেখবা, এই দেখো ওরা কি করে, ওরা নিজেরা দেখো নোট করে। এই দেখছো এই ছেলেটা হচ্ছে আরিয়ান রহমান আরিফ, সে কিন্তু বিশ্ব সভ্যতা তার ইতিহাসের উপর নোট করেছে, একটা সুন্দর নোটপ্যাড এসে নোট করেছে। এবং আমার পেইড ব্যাচের নোট এগুলো দেখো কি সুন্দর করে নোট করেছে, তোমরা চাইলে যে কেউ ফ্রিতে ডাউনলোড করতে পারো। তারপর দেখো এই যে আফিয়া আসমা কিন্তু বিশ্বের বিশেষ অঞ্চল নিয়ে নোট করেছে। আমার পেইড ব্যাচে কয়েকটা ক্লাস হয়েছিল, কিন্তু আমার আগামী 1 সেপ্টেম্বর থেকে আমাদের মূল ক্লাস, এবং যেগুলো পেইড ব্যাচে আগে রেকর্ড হয়েছিল সেগুলো লাইভে পাবা। তাই মনে করো না যে ক্লাস মিস করছো, এরকম হওয়ার কোনো সম্ভাবনা, সুযোগ কোনো কিছু নাই। এই দেখো ও কি সুন্দর নোট করেছে, দেখো নোট করেছে, এগুলো শেয়ার করেছে যাতে সবাই কিন্তু ডাউনলোড করে নিতে পারে। তারপর দেখো এই দেখতে পাচ্ছ আফিয়া আসমা কিন্তু দেখো সুন্দর করে নোট করেছে। আমি একটা ছবি দেখি, দেখো কি সুন্দর করে নোট করেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে নোট করেছে। এগুলো তোমরা গ্রুপে যুক্ত হলে ফ্রিতে পেয়ে যাবা, আর কোর্সে হলে তো আমি এগুলো সুন্দর করে ব্যাখ্যা করে পড়াবো। ওই দেখো কি করছে, এই ম্যাপ গুলা ধরে ম্যাপ একে সুন্দর করে পড়ে যা আমি ক্লাসে দেখিয়েছিলাম, যা পেইড ব্যাচে দেখিয়েছিলাম, ও কিন্তু সুন্দর করে ম্যাপ করেছে, দেখছো। তারপর দেখো আরো জামু, এই দেখো এই যে সোনামিকা আক্তার সরকার, ও কিন্তু নোট করেছে, দেখো ওর নোটগুলো দেখো। তারপর দেখো এই যে সোনামিকা সরকার কিন্তু আরো নোট করেছে, এই যে টেকনিক গুলো নোট করেছে। এরকম শুরু করে সবাই কিন্তু এই গ্রুপে যুক্ত হয়ে কিন্তু নোট শেয়ার করছে, যার যা দরকার সবাই কিন্তু সেগুলো কি করছে, ডাউনলোড করে নিচ্ছে। ওরা কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে নোট করে, ক্লাস করে, এক্সাম দিয়ে। তুমি কেন বসে থাকবে বলো? সো তোমরা এই গ্রুপটা, আমি আবার নাম হচ্ছে জিকে লাইভ ক্লাস গ্রুপ, নাবিল হাসান লিখে সার্চ করলে এটা পেয়ে যাবা, ঠিক আছে। এটা পেয়ে যাবে জিকে লাইভ ক্লাস গ্রুপ, না পেলে আমার পেজে জানায়ও, ঠিক আছে, এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। জিকে লাইভ ক্লাস গ্রুপ, সবাই যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে ছবিটা দেখে সবাই যুক্ত হয়ে যাও এটাতে, এবং সবাই চাইলে পোস্ট করতে পারবা জিকের বিভিন্ন বিষয়, এবং এই আমার ক্লাসে যুক্ত হলে এই নোটগুলা ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই তোমাদের জানিয়ে দিলাম যাতে ফ্রিতে সবার নোট পাও, তোমার নোটটা যাতে সবাই পেয়ে যায়, এই ব্যবস্থা আমরা করব, সবাই শিখবো আমরা ইনশাল্লাহ। তাহলে আমরা এখান থেকে মোটামুটি যা শিখলাম, আমি তোমাদেরকে এখন বলতে চাই যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান কে রচনা করেন, কে সুর দেন, ইম্পর্টেন্ট। তারপর মোদের গরব এটির রচনা করেন কে, এটির সুরকার কে। আবার আসতে পারে যে আমার ভাই রক্ত রাগানো, এটির সুরকার কে, প্রথম সুরকার কে, দ্বিতীয় সুরকার কে, এটির গীতিকার কে। এই একটা স্লাইড থেকে নানান প্রশ্ন হতে পারে। ক্লিয়ার? ওকে। তারপরে স্লাইডে আমরা চলে যাই। খুবই মজায় আমরা শিখবো ভাষা আন্দোলনের যারা শহীদ ছিলেন, যেটা আসলে পড়তে সবার অবস্থা খারাপ হয়ে যায়। এক সেকেন্ডে মনে রাখবো ইনশাল্লাহ, 1 সেকেন্ডে মনে রাখবো আমার বের করা টেকনিক। এটা তুমি অনলাইনে আর কোথাও পাবা না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আজই অ্যাড হবো। এই সুবর্ণা, তুমি কিন্তু অনেক দুষ্ট কমেন্ট করো, একটু দুষ্ট কমেন্ট কম করবা যাতে সবাই ক্লাসে মনোযোগ দিতে পারে, ঠিক আছে? আচ্ছা ওকে। এখন অনেকে বলছে ভাই কোর্সের ডিটেলস কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা। অনেকে বলতে পারো নাম্বারটা একটু উঠে রাখো, নাম্বারটা হোয়াটসঅ্যাপে নক দিলে পাবা 01737676421। এই যে 01737676421, একটু স্ক্রিনশট রাখো যাতে করে তুমি এটা হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক দিবা, এই নাম্বারটাতে তুমি আমার সাথে কথা বলতে পারবা, এবং এখানে অ্যাড হলেই, এই হোয়াটসঅ্যাপে অ্যাড হলেই সকল কোর্সের ডিটেলস আর বিস্তারিত জানবা। আমি একটু পরে যদিও জানাবো, তারপর তোমাদেরকে বলে দিলাম। এইবার ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এরকম 8 জনের পরিচয় পাওয়া যায়। এইটা একটা বই থেকে আমি ছবি তুলেছি, এখানে একটা ভুলও আছে, বইয়ে ভুলও থাকে, সেটা তোমাদেরকে ধরে দিচ্ছি। ভাষা আন্দোলন যে 8 জনের, মানে তোমাদের যেটা বলতেছিলাম,
ভাষা আন্দোলনে যে 8 জন শহীদের পরিচয় পাওয়া যায় এটা শিখতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। অনেকে বলতে পারো ভাই 1 সেকেন্ডে পারা যায়, আপনি তো মিথ্যা বলতেছেন। না, 1 সেকেন্ডে তোমার কি করা হয় এক একটা তুমি মনে রাখতে পারবা। যদি মনে রাখতে না পারি আমি তোমাদের 10,000 টাকা করে দিতেও রাজি আছি, কারণ তোমাদের মুখস্থ হবে যদি তোমরা মনোযোগ দাও। প্রথম হচ্ছে জব্বার এবং হচ্ছে বরকত, তারা কি ছিলেন, তারা পেশায় কি ছিলেন, বারবার আসে। এই দেখো জব্বার এখানে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইটা একটু ভুল আছে, এখানে হবে তিনি ছিলেন সাধারণ শ্রমিক। কি হবে, এটা হবে যে সাধারণ শ্রমিক। এখন যে ক্লাস না করলে স্লাইড দেখা পড়বে, ক্লাস না পড়ে যে স্লাইড দেখায় পড়বে সে তো ভুল করবে। স্লাইড আমরা এই কারণেও দেখাই কোনগুলা ভুল ধরায় দেওয়ার জন্য, বাট তুমি স্লাইড পাইয়া স্লাইড পড়ে ফেললা, কিন্তু আমি তো ভুল দেখানোর জন্য স্লাইডটা দিছিলাম, তখন কি হবে? তাই ক্লাস করা ইম্পর্টেন্ট। তো আব্দুল জব্বার ছিলেন একজন সাধারণ শ্রমিক, সাধারণ শ্রমিক, জব্বর কাজ করছে সাধারণ শ্রমিক। এবং যদি শ্রমিক না থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন ভিন্ন কথা, তখন শ্রমিক বাদ দিয়ে ঢাবির শিক্ষার্থী দিবা, তখন দিবা যদি শ্রমিক না থাকে। কারণ ওই সময় যারা মারা গিয়েছিলেন তারা অনেকে বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিলেন, কে কোন জায়গা থেকে ঢাকায় জড়ো হয়েছিলেন হু নোজ, হু নোজ। সো এটা সাধারণ শ্রমিক ছিলেন, বাট এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেওয়া আছে, যদি না থাকে শ্রমিক তখন এটা। এখন বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2009 সালে ঢাবি সার্টিফিকেট দেয় তাকে। এই দুইটা কিভাবে মনে রাখবা? তোমরা যতই পড়ো যতই চেষ্টা করো, কিন্তু আল্লাহর রহমত বরকত যদি থাকে যার উপরে, সেই কিন্তু চান্সটা পাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহর রহমত বরকত লাগবে। তাই 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 এই বরকত, আল্লাহর রহমত বরকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শেষ। যদি জব্বার, যখন তুমি চান্স পাবা সবাই তোমাকে বলবে এই তুই জব্বর কাজ করছিস, জব্বর কাজ। আরে ভাই জব্বর কাজেই তো তুমি ঢাবিতে চান্স পাইছো, সামনে তোমার এটাই তো টার্গেট। কার কার টার্গেট জানাও এখানে কমেন্টে। তাহলে আল্লাহর রহমত বরকতে তুমি জব্বর কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, শেষ, ক্লিয়ার। এরপরে শফিউর রহমান, দেখো এই যে রহমান, রহমান খান চৌধুরী, এই বংশগুলো একটু উচ্চ বংশ না? বাংলা সিনেমায় দেখবা বড় বংশ মানেই চৌধুরী বংশ, নায়করা বলবে সবসময় চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তাকে আমি ভালো রাখবো। তো এই যে চৌধুরী রহমান খান, এটা দিয়ে আমি কোনো বংশকে ছোট করছি না, বাট এটা দিয়ে মনে রাখবা এইখানে একজন আছে হাইকোর্টের কর্মচারী, হাইকোর্টের কর্মচারী, হাইকোর্টের পিয়ন, এই যে হাইকোর্টের কর্মচারী, ঠিক আছে। এবং এইটা ছিলেন কে? শফিউর রহমান। তো রহমান মানে যেন উচ্চ শ্রেণী, হাইকোর্ট হাই হাই হাই, সেটা উচ্চ শ্রেণী। তো সে হাইকোর্টের কর্মচারী হবে না কে? তুমি আমি হব, সেই তো হওয়ার কথা, শফিউর রহমান। তারপর রফিক উদ্দিন কি ছিলেন পেশায়? এটা কিন্তু আসতে পারে। রফিক উদ্দিনের মাঝখানে তুমি দেখবা এই উদ্দিনের মধ্যে সংযুক্ত দ আছে, ডাবল দ, যাকে তোমরা খাঁটি বাংলায় বলো। আবার সে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানেও ডাবল ন আছে। তাহলে তুমি একটা মজায় মজায় মনে রাখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে একটা কোটা লাগে। কি কোটা? নামের কোটা। নামের মধ্যে ডাবল সংযুক্ত কিছু থাকতে হবে, এই কোটায় তিনি চান্স পেয়েছে। মজা করে মনে রাখবো, আমরা কিন্তু খুবই সম্মানিত। বাট মনে রাখার জন্য যখন অপশন দেখে তোমার মনে পড়বে, 4টা অপশন যখন দিবে, শফিউর রহমান দেখে এটা দেখলে তুমি ধরতে পারবা, দুটো পার্থক্য করতে পারবা। তাই রফিক উদ্দিনের মধ্যে ডাবল দেওয়া আছে, জগন্নাথের মধ্যে ডাবল নেওয়া আছে, এক গিলে শেষ, ক্লিয়ার। এরপরে আব্দুস সালাম। ভাই তুমি যখন কোনো অফিসে যাবা, অফিসে ঢুকবা, দেখবা তোমাকে বেশি বেশি সালাম দেয় কে, সম্মান করে কে, সমীহ করে কে, কে রেসপেক্টটা করে? ওই অফিসের যে পিয়ন, তুমি গেলে 1 কাপ চা আইনা দিবে, আসসালামু আলাইকুম দিবে। তাহলে সালাম ছিলেন কি? সালাম দেয় কারা? সালাম দেয় কারা? সালাম দেয় পিয়নেরা। তার জেলা ছিল ফেনী, সালাম দেয় পিয়নেরা, সালাম ছিলেন একজন পিয়ন। 1 সেকেন্ডে ডান। তারপরে ওহিউল্লাহ, তিনি ছিলেন একজন শিশু শ্রমিক, আমরা মনে রাখবো। আব্দুল আউয়াল, দেখো ভাই বিশ্বাস করো, আউয়াল, রহিম, করিম, যদু, কদু, মধু, নাবিল, নাবিল, এই নামগুলো যারা যাদের না, তারা খুবই সহজ সরল হয়, একদমই সাদামাটা। আব্দুল আউয়াল তুমি তোমার বাসায় দেখো, আব্দুল আউয়াল, রহিম, করিম, যদু, কদু, মধু যারা আছে, নামগুলো খুবই, এই মানুষগুলো খুবই নরম মনের মানুষ হয়, দিলে কোনো কাদা থাকে না। নাবিলও আছে, মাথায় রাখবা। তো আব্দুল আউয়াল ছিলেন একজন রিক্সা চালক, অনেকের মতে তিনি একজন বালক। আরে ভাই বালক তো রিক্সা চালাবে, কে বালিকা রিক্সা চালায়? তিনি তো বালকই ছিলেন। এখানে লিখছে যে অনেকের মতে রিক্সা চালক, রিক্সা চালক ছিলেন তিনি একজন। অজ্ঞাত বালকের পরিচয় পাওয়া যায় অধিকাংশের মতে, আখতারুজ্জামান বা আব্দুর রহিম, বাট এটা অজ্ঞাত বালকের পরিচয় পাওয়া যায়। এটা 1 সেকেন্ডে আমাদের ডান, এটা নিয়ে আর প্যারা নিতেই হবে না। এখন তোমাদের আমি একটা কথা বলি, তোমরা কিন্তু কিছু পারবা। তোমাদের সময় দিলাম 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মাঝখানে একবার দেখো, আমার টেকনিকটা মাথায় নাও, আমি প্রশ্ন করবো, তারপরে যে পারবা সে সারা জীবন ভুলবা না এই টেকনিকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের পেজ জিকে ব্যাচেও কিন্তু এভাবে পড়ানো হবে, পেজ জিকে ব্যাচও এভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ।
যদি যুক্ত হতে চাও আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও। তোমরা এসি 24 হোক 25 26 সেকেন্ড টাইমার সবার জন্য এই কোর্স, সায়েন্স কমার্স আর্ট সবার জন্য এই কোর্স, ঠিক আছে? কেউ মিস করো না, এরকম মজায় মজায় কিন্তু অনেক টপিক পড়াবো। এখন কথা হচ্ছে সব টপিক কিন্তু আবার এরকম টেকনিকে না। আমি যদি সব টপিক টেকনিক দিতে যাই, ওই টেকনিক মুখস্থ রাখার জন্য আরেকটা টেকনিক লাগবে। একটা ক্লাসে তুমি বোর না হও, তোমাকে ক্লাসে ফোকাসটা ধরে রাখা হচ্ছে একটা টিচারের আগ্রহ। তুমি যদি এখন কলেজে পড়তা এতক্ষণ এই বসে থাকতে পারতা, বাট আমি চেষ্টা করি পড়ানো এবং তোমার ফোকাসটা ধরে রাখা। ওই আগ্রহের মধ্য দিয়ে তুমি যে কত কিছু শিখে ফেলতে পারতেছো তুমি নিজেও টের পাচ্ছ না। তাই তোমাকে আগ্রহ ধরে রাখার জন্য, একটু মজা করার জন্য মাঝে মধ্যে টেকনিক দিব, প্লাস ম্যাপ দেখায় বুঝাবো। যেইভাবে তুমি বুঝো আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি 5 সেকেন্ড সময় দিলাম, আমি 5 সেকেন্ডে সময় দিলাম, দেখি কে পারবা। দেখি তো কার হয়ে গেছে 5 সেকেন্ডে কার 5 সেকেন্ড সময়। দেখো একবার দেখো এই স্লাইডগুলো তোমরা পেয়ে যাবে পেইড গ্রুপে, যারা যুক্ত হওয়ার পরপরই ইনশাল্লাহ ক্লাস যখন শুরু হবে। 5 সেকেন্ডে দেখো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আশা করি দেখছো, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করলে পারবা। 1 তারিখ থেকে ক্লাস শুরু, অ্যাড হলে আজকে কালকের মধ্যে হয়ে যাও। এরপরে কিন্তু তুমি ডিসকাউন্টও পাবা না, আবার লাইভ ক্লাস মিস করবা। ওকে 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 দেখি 5 সেকেন্ড হয়ে গেছে আমাদের, 5 সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ড হয়ে গেছে। আর দেরি করার কোনো দরকার নাই। কে কে পারবা হাত তুলে ফেলো, কে পারবা? ওকে ওকে, আমাকে বলো আব্দুস সালাম কি ছিলেন? আব্দুস সালাম কি ছিলেন? সবাই কমেন্ট করো, দেখি কারা কারা পারে। আব্দুস সালাম কি ছিলেন? আব্দুস সালাম কি ছিলেন? সবাই কমেন্ট করো, দেখি আব্দুস সালাম কি ছিলেন? এই তো যারা পারবা। একজন লেখছে ভাই এত কমেন্ট করলাম, মনোযোগ পড়ায় মনোযোগ আসে কি করে এত কমেন্ট করলে? দেখো যখন আমি তোমাদেরকে বলবো কমেন্ট করো তখনই কমেন্ট করবা। জানতে চাইবো এই প্রশ্নের উত্তর দাও, এইটার কি উত্তর, তখন দিবা। তুমি একটু পার্টিসিপেট করবা। এখন চিন্তা করো, এত তো শিক্ষার্থী কি তোমাদের বাসায় গিয়ে পড়ানোর সুযোগ ছিল? এই ইন্টারনেট সুযোগটা করে দিয়েছে না? আবার ইন্টারনেটেরও কিছু সমস্যাও রয়েছে। ফেসবুকে ক্লাস করতে গেলে অনেক নোটিফিকেশন আসে, অনেক সময় অনেকে বাজে কমেন্ট করে। কিন্তু একটা সুযোগ তো হয়েছে, আমরা অস্বীকার করতে পারবো না যে সবাই একসাথে এত বড় একটা ক্লাসরুমে শিখতে পারছি। এবং তুমি যার ক্লাস পছন্দ করো, তোমার ফেভারিট টিচার, যাকে তুমি অফলাইনে হয়তো পড়তে পারবা না, হয়তো চান্স পাওয়ার পর, অনেকে চান্স পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা হয়, আসসালামু আলাইকুম, কে রে সালাম দিল, বলে ভাই আমি আপনার ক্লাস করছি, আচ্ছা আমার পেইড গ্রুপে না ফ্রি ক্লাস করছি। কেউ বলে ভাই আপনি পেইড গ্রুপে ছিলাম, আমার নাম এই। তো তখন হয়তো সরাসরি দেখা হবে। বাট এখন যতটুকু পারা যায়, আর আমরা ব্যাড কমেন্ট করবো না, ভালো কমেন্ট করবো, বেশি বেশি কমেন্ট করার দরকার নেই, ভালো ভালো কমেন্টগুলো শুধু করবো, হ্যাঁ, যতটুকু পারা যায়। ওকে পিয়ন ওকে, জোস। এইবার তোমরা আমাকে বলো আবুল বরকত কি ছিলেন? আবুল বরকত তিনি পেশায় কি ছিলেন? জানাই দাও আবুল বরকত কি ছিলেন? আবুল বরকত মুখে মুখে ভার্বালি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি আবুল বরকত কি ছিলেন। যে পারবা তাকে দেবো কেয়া কসমেটিক্স এর সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। ঠিক আছে, প্রচুর গাছ লাগাতে হবে তোমাদের। আবুল বরকত কি ছিলেন? তোমাদের এটা হয়েছে পিয়ন, একদম দ্ব্যর্থহীন ভাবে হয়েছে, একদম নিঃসন্দেহে আনডাউটেবলি এটা ইটস কারেক্ট। বাট এখন উত্তর করতে হবে যে আবুল বরকত কি ছিলেন। দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র, সেটাও স্পেসিফিক ভাবে বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন সেটাও স্পেসিফিক ভাবে যে বলবে সে তো আরেকটু স্মার্ট। তোমরা স্মার্ট নও কি? দেখি আবুল বরকত কি ছিলেন? আবুল বরকত কি ছিলেন? মাশাআল্লাহ, সবাই ঢাবির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ছাত্র দেওয়ানদীপ চৌধুরী লিখেছে। আবার হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডিউয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, ডিউয়ের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। অনেক ভালো একটা ডিপার্টমেন্ট, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা বিভাগ। খ ইউনিটে বা মানবিকের যে ইউনিট রয়েছে, যেটাতে সায়েন্স কমার্সও পরীক্ষা দিতে পারে, সেই বিভাগে 2টা ডিপার্টমেন্ট সবচেয়ে বড় স্টুডেন্ট নিয়ে বিভাগ। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর একটা হচ্ছে সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও প্রত্যেক বছর 150 স্টুডেন্ট সিট পায় পড়তে পারে, সমাজবিজ্ঞানও 150 জন স্টুডেন্ট পড়তে পারে। সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে এই 2টা। ক্লাসে মনে করো পুরো স্টুডেন্ট দিয়ে ছেয়ে যায়, বিরাট অনেক সময় সেকশন করতে হয়। বাট সমাজবিজ্ঞানে আমাদের কোনো সেকশন ছিল না। আমি সমাজবিজ্ঞান স্টুডেন্ট, সো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান 150 করে স্টুডেন্ট, সো অনেক সিট আছে, চাইলে পড়তে পারবো। তবে সমাজবিজ্ঞান যদি পেতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি 800-900 সিরিয়াল থাকলেও সমাজবিজ্ঞান পাবা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পেতে চাইলে 300 থেকে 400 সিরিয়ালের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান শেষ হয়ে যায়।
মাথায় রাখতে হবে, সিরিয়ালটা আগাইতে হবে। আর এই সাধারণ জ্ঞান এমন একটা ফ্যাক্টর, প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দেখা যায় ইংরেজিতে পাশ করে 9%, 10%, বাংলাও তাই। কিন্তু জিকেতে যারা এই 27, 28 গতবার আমার ব্যাচ থেকে তুলেছে, প্রাইভেট ব্যাচ থেকে যারা সাজেশন ফলো করেছে, প্রাইভেট ব্যাচে ক্লাস করেছে, তারা কিন্তু এইটা বেশি পাইয়া সিরিয়ালটা আগে চলে গেছে 300-400-র মধ্যে। তোমার একজন বন্ধু হয়তো ইংলিশে 35-এ 25ও পাইতে পারে, কিন্তু তুমি ইংলিশে 20 পাইছো। আবার জিকেতে সে জিকেতে পাইছে 15, তুমি পাই গেছো এখানে ধরো 28-27, তুমি সিরিয়ালটা আগায় ফেলবা, তুমি কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স বা ভালো বা প্রথম লিড টাইপের সাবজেক্টগুলো ডিসিপ্লিনে তোমরা পড়তে পারবা। তাই জিকেতে ভালো করার অন্য কোনো উত্তর নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে দুর্বল, বাংলায় দুর্বল, তাদের জন্য জিকেটা ইম্পর্টেন্ট। কেন? যে কোনো বিশ্ববিদ্যালয়ে। কারণ আমি যেভাবে জিকে পড়াই বা তোমরা যেভাবে পড়বা, যার কাছেই খুব মনোযোগ দিয়ে পড়বা, জিকে যদি একবার ভালো করে পড়ো, পরীক্ষা হলো ধরো জিকেতে কয়টা প্রশ্ন, 30টা প্রশ্ন। 30টা প্রশ্ন যদি সত্যি কথা বলি, তুমি যদি 30টা প্রশ্নের মধ্যে তোমার কমন পড়ে না, যদি কমন পড়ে না, সত্যি কথা, এই বৃত্ত ভরাট করতে ঠিক যতটুকু সময় লাগে এর বেশি সময় ভাবতে হয় না জিকের জন্য। খুব সম্ভবত 10 মিনিট লাগবে। এখন যেখানে লাগতো 20 মিনিট, সেখানে তুমি 10 মিনিটে দিয়ে ফেলতে পারলে, এই যে বাকি 10 মিনিট বাঁচলো, এই বাকি 10 মিনিট তুমি ডিস্ট্রিবিউট করতে পারবা ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে খরচ করতে পারবা সময়টা। এক্ষেত্রে আরেকটু বেশি সময় পাওয়ার কারণে অনেকে দেখা গিয়েছে ইংলিশটায় বাংলায় ভালো হয়েছে। আমাকে অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর বলে, আমি কি রে ইংরেজিতে বাংলা এত ভালো করলি কেমনে? কই ভাই প্রশ্ন যে কঠিন হয়েছে, কিন্তু জিকেতে আগে দিয়ে ফেলছি, দিয়ে ফেলে পরে বাংলাটা ধরছি, পরে ইংলিশটা ধরে অনেক সময় বাঁচাইতে পারছি জিকে থেকে ভাইয়া। এইটা একটা ট্রিক্স, চান্স পাওয়ার, সিরিয়াল আগানোর। তো জিকে কে কেউ অবহেলা করবা না। অবহেলা করলে তো আমার পেট বেঁচে 1600-র মতো স্টুডেন্ট অ্যাড হয়ে যায় নাই। ওরা এবার সিরিয়াস, এবার সবাই সিরিয়াস, সব বিষয় ভালো করতে চায় সবাই। আমি সাব্বিরের কথা বলতে পারি, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 69তম থেকে শুরু করে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সাব্বির চান্স পায় নাই? সাব্বির আমার স্টুডেন্ট ছিল, অন্যান্য কয়েকটা প্ল্যাটফর্মে স্টুডেন্ট ছিল, অফলাইন, অনলাইন। সাব্বির যার কাছে যেটা বেস্ট মনে হয়েছে, সাব্বির তার কাছে সেটা পড়েছে, সেখান থেকে সেটা নিয়েছে। সাব্বির খুবই ব্রিলিয়ান্ট এবং সে এখন ফেসবুকে খুব সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়, আমি দেখি তার কাছ থেকে, তার লেখাগুলো আমি পড়ি মাঝে মধ্যে, তোমাদের নিয়েও লিখে। এবং আমি চেষ্টা করবো সাব্বিরকে একদিন ক্লাসে আনতে, ওকে নিয়ে একটা ভিডিও বানাইতে, ও যদি ফ্রি থাকে তখন তোমরা দেখবা। তো তোমরা যারা জিকেতে ভালো করতে চাও, বাংলা ইংলিশ জিকে একসাথে এক জায়গায় পড়ো, জিকে এখানে ভরসা করতে পারো, তুমি নিরাশ হবা না ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা এই টপিকটা ডান করে ফেলেছো, আমার সমস্যা নাই। এইবার 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 দেখো, এইগুলো আমি আলাদা করে ভিডিও বানিয়েছিলাম, বাট ফ্রি ক্লাসে তোমাদের দেখাচ্ছি যে পেইড গ্রুপের ক্লাসগুলো কত সুন্দর হবে। এটা হচ্ছে সেক্টরস ইন 1971। 1971 সালে মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল? কমেন্ট করো, কয়টি সেক্টর ছিল? 71 সালে মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টি? দেখি, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল কয়টি? আমরা সেক্টর নিয়ে পড়বো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সেক্টর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, মাথায় রাখবা। সেক্টর থেকে প্রশ্ন সময় থাকে, এটা টেকনিক আমি পড়াই সবসময়, টেকনিক আছে সুন্দর মাশাআল্লাহ। এটা তোমরা অনেকে ভিডিও হয়তো দেখছো, যে ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে, অনেক জায়গায় প্ল্যাটফর্মে আছে। বলো সেক্টর কয়টা ছিল আমাদের? এই যে সবাই কমেন্ট করছো সেক্টর। ওকে, মুক্তিযুদ্ধের সেক্টর 11টা, কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর যদি 12টা হতো, তখন কোনটাকে 12তম সেক্টর বা দ্বাদশ সেক্টর বলা হতো? এটা কি জানো? জানো? মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর, দ্বাদশ মানে হচ্ছে 12তম সেক্টর, 12তম সেক্টর বলা হয় কোনটাকে? এইটা যারা না জানবা প্রশ্ন চলে আসতে পারবা না। একটু ব্যতিক্রমে কিছু আগে দেখি তোমরা পারো কিনা, তারপর হচ্ছে কমন জিনিস। মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর, মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর কোনটি? দেখি দেখি, দেখি দেখি, একটু ব্যতিক্রম কিছু শিখি, বইয়ের বাইরে যেগুলো বা বইয়ের থেকে হয়তো নাই। বলো বলো বলো, মুক্তিযুদ্ধ দ্বাদশ সেক্টর কোনটি? দেখি দেখি দেখি, আচ্ছা দ্বাদশ সেক্টর কোনটি? সেটা হচ্ছে এই যে কালুরঘাট বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যদি দ্বাদশ সেক্টর হতো এটাকে বলা হতো। আচ্ছা, মুক্তিযুদ্ধের যে সেক্টর, এর মধ্যে বলতে হবে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা, ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা শহর, দেখি বলো তো, ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা শহর
ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল একটু কমেন্ট করে জানাও। ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল একটু জানাও। ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল সবাই একটু কমেন্ট করে জানাও। ঢাকা শহর কত নম্বর? এই যে তোমরা বলতেছো দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়, আর কোনো অন্য অপশন আছে? 2 3। আবরার জুবায়ের তাজ কিন্তু একটা জিনিস উত্থাপন করেছে 2 এবং 3। দেখো ঢাকা যে মূল শহর সেটা ছিল 2 নম্বর সেক্টরে, আর ঢাকা ছাড়া ঢাকার আশেপাশে যে বাকি শহরগুলো রয়েছে, ঢাকা বিভাগের বাকি ঢাকার যে জেলাগুলো রয়েছে সেগুলো মিলে 3 নম্বর সেক্টর, 2 এবং 3। ঢাকার মূল শহর 2-এ, এবং ঢাকা ছাড়া ঢাকার আশেপাশে জেলাগুলো ছিল ঢাকার বিভাগের, সেগুলো 3 নম্বর সেক্টরে কিন্তু পড়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ। বলো 10 এপ্রিল 1971 সাল, 10 এপ্রিল 1971 সাল বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 10 এপ্রিল 1971 দেখি বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971 বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? এই তো খাদিজাতুল কুবরা খুব সুন্দর উত্তর দিয়ে দিচ্ছে 4টি। তারপর ফারিয়া শোভা 4টি, যেগুলো বইয়ে হয়তো সুন্দরভাবে নাই। 10 এপ্রিল পরীক্ষায় একটা প্রশ্ন আসলো, ধরো সাপোজ এইবারই আসলো যে 10 এপ্রিল 1971 বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা রয়েছে। এখন এই প্রশ্ন দেখার পর যারা একটু চালাক তারা কি করবা? আচ্ছা সেক্টর বলছে, সেক্টর মানে 11, শেষ। অপশনে থাকবে 4, 10, 11, 12 থাকলে তুমি দেখবা যে 10 এপ্রিল করুক আর 20 এপ্রিল, সেক্টর মানে 11। যখনই এটা ভাববা তখনই ভুল। জিকের কনফিউশন দূর করি। 10 এপ্রিল 1971 প্রাথমিকভাবে বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করা হয়। এর পরের দিন 11 এপ্রিল ভাগ করা হয় 11টি সেক্টরে। তাহলে 10 এপ্রিল 4টি, 11 এপ্রিল 11, 11 11 11 11, 11 এপ্রিল 11টি, 11 এপ্রিল 11টি, এইভাবে মনে রাখবা। 10 এপ্রিল 4টি, 11 এপ্রিল 11টি, এগুলো সেক্টর নিয়ে অনেক কথা আছে। আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর ছিল। 11টি সেক্টরের মধ্যে প্রত্যেকটা সেক্টরের একটা করে কি ছিল জানো? রাজধানী ছিল। প্রত্যেকটা সেক্টরের একটা করে কেন্দ্র ছিল, রাজধানী ছিল, যেখান থেকে মূলত পরিচালনা হতো। এই 11টা সেক্টরের মধ্যে 10টা সেক্টরের রাজধানী ছিল ভারতে। সীমান্তবর্তী ভারতে ছিল 10টা সেক্টরের রাজধানী, কিন্তু একমাত্র একটা সেক্টর রয়েছে যেই সেক্টরের রাজধানীটা বাংলাদেশে ছিল। সেটা কয় নাম্বার সেক্টর দেখে কেউ বলতে পারো কিনা? সেটা কয় নাম্বার সেক্টর? 10টা সেক্টরে ছিল রাজধানী ছিল ভারতে, শুধু একমাত্র একটা সেক্টরের তোমার রাজধানী ছিল কোথায়? বাংলাদেশে। দেখো ব্যতিক্রম জিনিসগুলো আগে পড়াই দিই, তারপর এগুলো নিয়ে আরো অনেক বিস্তারিত পড়াবো পেইড গ্রুপে। ভাই তোমরা মিস করো না, আমি বলবো একজন মিস করো না। ওকে, একমাত্র সেক্টর যেটি ছিল যে 6 নম্বর সেক্টর, এই 6 নম্বর সেক্টর এইখানে ছিল এটা রাজধানী, এটা ছিল বাংলাদেশে, আর বাকি সবগুলো এই সাইডে ভারতে 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 ছিল এগুলোর। আচ্ছা একটা সেক্টর রয়েছে যেটা একটু ব্যতিক্রম, এবং যে সেক্টরটি মূলত 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। সেটি কোন সেক্টর? সেটি কোন সেক্টর বলো? সেটি কোন সেক্টর বলো? সেটি কোন সেক্টর বলো? একমাত্র ব্যতিক্রমী সেক্টর দেখতেই পাচ্ছ ম্যাপে হয়তো, যেটি কিন্তু মূলত 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। ঠিক আছে, সেটি কোন সেক্টর? ব্যতিক্রমী সেক্টর কোনটি দেখি, কারা বলতে পারো ব্যতিক্রমী সেক্টর কোনটি? এবং যেটি কিনা 1 নম্বর সেক্টরের অধীনে ছিল, যেটি কিন্তু তোমার 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। তাই আমি দেখতে চাই কারা বলতে পারো যে উত্তরটি কি হবে। দেখি কারা বলতে পারো, কারা বলতে পারো, কারা বলতে পারো উত্তরটি কি হবে। দেখি বলো 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 বলো, দেখি 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 কারা 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 বলতে পারো। এই তো সুন্দর মতো সবার উত্তর আসছে যে 10 নং সেক্টর। 10 নং সেক্টর কারা কারা উত্তর করেছে? উত্তরটি একদমই ভুল না, সঠিক। একদমই ভুল না, একদমই সঠিক বলবো আমি। সেটি ছিল 10 নম্বর সেক্টর। এখন বলো তো মুক্তিযুদ্ধের যে সেক্টর ছিল, এই 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে? 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে? 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে? দেখি আমাকে কে বলতে পারো 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল কে? আচ্ছা বলো 1 নম্বর সেক্টরের সব সেক্টর কমান্ডার কে ছিলেন? তোমরা এগুলা 7 জন যে, ওকে
আচ্ছা, কোন সেক্টরের কে সেক্টর, হ্যাঁ রেকর্ডেড থাকবে, আমার প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, সবাই সাবস্ক্রাইব করে দিও নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই যে এখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবা, স্পিড বাড়িয়ে দেখতে পারবা, এই যে এটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, ভুলে যেও না, নাবিল হাসান অফিসিয়াল। আচ্ছা, মেজর রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান আমরা জানি, ঠিক আছে নাকি? কে ছিল? জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম, দুইজনই। আচ্ছা, এইবার বলো সবথেকে বড় সেক্টর কোনটা ছিল, সবথেকে ছোট সেক্টর কোনটা ছিল? ম্যাপ দিয়ে দিলাম, দেখি কেউ বলতে পারো কিনা। সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে ছোট সেক্টর কোনটা ছিল বলো? মুক্তিযুদ্ধের সবচেয়ে বৃহৎ সেক্টর এবং সবচেয়ে ছোট সেক্টর ছিল কোনটি? আই ওয়ান্ট টু নো। সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সেক্টর ছিল কোনটি? সবচেয়ে বড়, ছোট, বড়, ছোট, সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে ছোট সেক্টর। ওকে, সবচেয়ে বড় সেক্টর কোনটি ছিল, সবচেয়ে ছোট সেক্টর? আমরা মুখে মুখে দেখো কত কিছু পড়ে ফেলতে পারলাম। সবচেয়ে বড়, সবচেয়ে ছোট সেক্টর, ম্যাপ দেখেই পড়ো, ম্যাপ দেখেই বুঝবা, এটি মুখস্থ করতে হয় না। সবচেয়ে, এই যে সুন্দরভাবে সুমায় উত্তর করেছো, সবচেয়ে বড় ছিল হচ্ছে 1 নম্বর সেক্টর, সবচেয়ে ছোট সেক্টর ছিল এই 5 নম্বর সেক্টর। প্রথম স্বাধীন সেক্টর কোনটা? প্রথম স্বাধীন সেক্টর কোনটা? সেটা হচ্ছে এই 8 নম্বর সেক্টর, কারণ এখানে রয়েছে যশোর। আচ্ছা, আমাকে বলতে পারবা মুক্তিযুদ্ধে কোন জায়গাটা সব থেকে পরে স্বাধীন হয়? সবচেয়ে স্বাধীন পরে হওয়া, সব থেকে স্বাধীন পরে হওয়া সেক্টর, জেলা, স্থান কোনটা? সবচেয়ে পরে যেটা স্বাধীন হয়েছে কোন সেক্টরের, কোন জেলার, কোন স্থান? কোন সেক্টরের কোন জেলার কোন স্থান? এটা তোমরা অনেকেই জানো না, যে ইতিহাস তোমরা অনেকেই জানো না। কোন সেক্টরের কোন স্থান সবচেয়ে পরে স্বাধীন হয়েছে? সব থেকে পরে স্বাধীন হয়েছে হচ্ছে গিয়ে এই 2 নম্বর সেক্টরের ঢাকার যে মিরপুর, 2 নম্বর সেক্টরের ঢাকায় মিরপুর। কারণ মিরপুরে বাস করে বিহারিরা, ওই বিহারিরা তারা পরাধীনতা মেনে নেয়নি। পরে 1971 না 1972 জানুয়ারির প্রায় শেষ দিকে আর্মিদের সাথে, বিভিন্ন বাহিনীদের সাথে বিহারিদের একটা রক্তক্ষয়ী লড়াই হয়, তারপর তারা বাধ্য হয় স্বাধীনতা মানতে। তার মানে খুব সম্ভবত হচ্ছে 31 জানুয়ারি 72-এর এই মিরপুর তোমার কি হয়, স্বাধীন হয়। এটা আমরা অনেকে প্রথমটা জানি সবাই, যে যশোর 8 নং সেক্টর, 8 নং সেক্টর, বা সবচেয়ে পরে কোনটা, এটা আমাদের একদম হয়তো সবার কাছে ধোঁয়াশা। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো সুন্দরবন কয় নম্বর সেক্টরের অধীনে ছিল? সুন্দরবন কয় নম্বর সেক্টরের অধীনে ছিল? আমাকে বলো তো সুন্দরবন কয় নম্বর সেক্টরের অধীনে ছিল? ইয়েস, মিরপুর। কারা কারা মিরপুর লিখছো? মোটামুটি, যে কাদের অনেক লিখছে আমাকে এলাকা। এই তোমাকে এলাকা তুমি স্বাধীন করলা নাকি? কই ছিল ওই সময়? দ্রুত স্বাধীন করার দায়িত্ব ছিল তোমার, ফালতু পোলাপান। আচ্ছা বলো 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 বলো। 1971 নয়, 2022 সালে, 2022 সাল নয়, 2024 সালের স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয় কোন জেলা থেকে? 2024-এর স্বাধীনতা যুদ্ধে তোমার স্বাধীন হয় প্রথম কোন জেলা থেকে, কোন মানুষটি? দেখি তো কারা কারা উত্তর করতে পারো। কোন জেলা থেকে কোন মানুষটি? তার সেই হৃদয় বিদারক যেই শেষ দৃশ্যটি, যিনি তখন টকবকে ফুটে উঠছিলেন স্বাধীনতার উত্তেজনায়, তারুণ্যের স্বাধীনতার উত্তেজনায়, তার সেই স্টাইলটি ছিল এরকম। এখন তোমাদের বলতে হবে সেই ব্যক্তিটি কি, তার নাম কি? স্বাধীনতার স্বাদে উপচে পড়া তেজি তরুণ সেই ছেলেটির, সেই জওয়ানের নাম কি? তোমরা একটু কমেন্ট করো। এই 22-এর যে 24-এর স্বাধীনতা, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো সাম্প্রতিক ক্লাস আমি ইনশাল্লাহ পড়াবো। আচ্ছা বলো উনার নাম কি? এই তো, বাহ, সবাই উত্তর করতেছো। একজন লিখছো আসিফ। কে রে ভাই আসিফ? কে? রংপুর আবু সাইদ। বাহ, ওনাকে আমরা মনে রাখবো সবাই। ওকে, এইবার আমরা চলে যাব মূলত মুক্তিযুদ্ধের যে সেক্টরগুলো, বিশেষ করে পরীক্ষা আসে কোন সেক্টর, কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল। বলা হয় থাকে ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল, রংপুর ঠাকুরগাঁও কোন সেক্টরের অধীনে ছিল, তোমার সিলেট কোন সেক্টরের অধীনে ছিল, সুন্দরবন কোন সেক্টরের অধীনে ছিল, চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল। এগুলো আমরা মুখস্থ করি আর ভুলি বারবার, কিন্তু এই ম্যাপটা দেখে বুঝলে এগুলো মুখস্থ করতে হয় না। একটা টেকনিক দিব, এই টেকনিকে পারবা, যদিও আমার ভিডিওটা অলরেডি পেজে আছে। টেকনিকটা হচ্ছে তোমরা খাতায় আঁকবা এইরকম একটা দাগ,
তারপর রাখবা এরকম একটা দাগ, তারপর এখানটা শূন্য দিবা, একটা শূন্য দিবা। এইটা যা রাখতে পারবা মুক্তিযুদ্ধের 11টা সেক্টর কোনটা কোন জেলা কোথায় আছে তোমাদের 1 সেকেন্ডে ডান হয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধ সেক্টর 11টা কোনটা কোন জেলায় মানে কোন সেক্টরে কোন জেলা পড়তে পারে এই টেকনিকের বাইরে তোমরা মুখস্থ রাখাটা টাফ হয়ে যাবে। যতই মুখস্থ করো কি জানি অনেক টেকনিক আছে, বাট এইটা একটু দেখতে পারো, এটা একটু দেখতে পারো। হ্যাঁ, টেকনিকটা কি, উপরে একটা দাগ দিবা, নিচে একটা দাগ দিবা, তাহলে তুমি ডিটেক্ট করতে পারবা কোনটা কোন জায়গায়। অবস্থানটা বুঝতে হবে আমাদের, অবস্থান বুঝলে আমরা জানি বাংলাদেশের কোনটায় কোন জায়গায় কোন জেলাটা আমরা কিন্তু জানি। এতটুকু বেসিক আমাদের আছে, এতটুকু বেসিক নিয়ে আমরা ক্লাসে আসছি, আমাদের ভিডিওতে দেখেছিল। আচ্ছা দেখো, এই 1 নম্বর সেক্টর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রথমে এইভাবে উঠেছে, প্রথম 5টা এইভাবে, এই দাগটা এইভাবে, পরের এই দেখতে পাচ্ছ 4টা এইভাবে, তাহলে পরের দাগটা এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 11 এখানে, এই যে 10 এখানে 11 এখানে। এই সিরিয়ালটা অনেকে ধরতে পারো না, তাইলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইটা বুঝলে তুমি ধরতে পারবা কোন জেলা মুক্তিযুদ্ধের কোন সেক্টর ছিল। যদি বলে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম কোন জেলায় ছিল, আরে ভাই এটা বলছে নিচে 1 নম্বর, তাহলে 1 নম্বর এখানে 1 নম্বর সেক্টরে ছিল। তারপর একটু উপরে উঠি, আচ্ছা নাবিল ভাই বলছে তো এইখান থেকে ফেনী শুরু হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা থেকে শুরু করে এগুলো ছিল 2 নম্বর সেক্টরে, ভেরি ইজি। তারপর 3 নম্বর সিলেটের পূর্বাঞ্চল, সিলেটের পশ্চিমাঞ্চল, ঠাকুরগাঁও এখানে ঠাকুরগাঁও উপরে, এগুলো মনে রাখতে পারবা। এদিকে জানো রাজশাহী থেকে শুরু করে অনেকগুলো জেলা ছিল এদিকে, ক্লিয়ার। এরপরে 8 নম্বর সেক্টর ছিল অনেকগুলো জেলা। এরপরে দেখতে পাচ্ছ 9 নম্বর সেক্টরেও অনেকগুলো জেলা ছিল, যেগুলো আমরা ম্যাপ দেখে পড়লে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বাট ওই প্যাটার্নটা ফলো করলে তোমাদের আর ভুলবা না। 10 নম্বর নৌ সেক্টর, 11 নম্বর সবচেয়ে উপরে। এই ম্যাপটা যাদের কাছে থাকবে সবাই স্ক্রিনশট রাখতে পারো, যাদের কাছে নাই আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। সবাই দেখবা, সবাই 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 দেখবা, সবাই দেখবা, এটা ক্লিয়ার। এই দেখো 1 নম্বর সেক্টর এখানে ছিল খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, এই মনে করো ফেনী, ঠিক আছে দেখো ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, 2 নম্বর ঢাকা ছিল, 3 নম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বাকিগুলো, 4 নম্বর এই মৌলভীবাজার থেকে শুরু করে সিলেটের পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী থেকে শুরু করে এগুলো রংপুর, সাততাবার এখানে। তো এইবার মনে রাখতে পারলে তোমার মাথায় ম্যাপটা যদি আঁকা থাকে তুমি এগুলো পারবা ইনশাআল্লাহ, এগুলো ভুলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। এগুলা ভুলবা না, এটার পেট বেচে আর বিস্তারিত পড়াতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে নদ নদীটা ধরলাম না, আজকে আর নদ নদী টপিকটা ধরলাম না, দেখা হবে নদ নদী টপিক নিয়ে পরের ক্লাসে ইনশাআল্লাহ। পরের ক্লাসে দেখা হবে, পরের ক্লাসে দেখা হবে, পরের ক্লাসে দেখা হবে। এই নদ নদী নিয়ে তোমরা পরের ক্লাসে তোমরা পাবা, সো মিস করার কোনো সুযোগ নাই, পরের ক্লাসে পাবা। আজকে ক্লাসে নদ নদী ধরলাম না, আজকে ক্লাসে এতটুকুই থাকবে, এইটা নিয়েই থাকবে, তোমাদের এটার পেট বেঁচে সুন্দর করে পড়ানো হবে। বাট যারা কোর্সে যুক্ত হতে চাও, আমি আবারও বলবো কোর্সে যারা যুক্ত হতে চাও একটু মিস করে না অফার। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু, 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। তুমি আজকে আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে এই হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে আজকে যোগাযোগ করো, এখনই নাম্বারটা সেভ করে নক দো, ভাই আপনি কোর্সে অ্যাড হতে চাই, ক্লাস দেখছি 1 সেপ্টেম্বর কিন্তু পেইড ক্লাস শুরু, ফ্রি পাবো না, গ্রুপে ক্লাস করতে চাই ইনশাল্লাহ। এই ক্লাসে দেখো কটা সাইকেল ভাগ করছে, কি কি পাবা, কারা টিচার, সবকিছু দেওয়া আছে, সবাই স্ক্রিনশট রাখো, এটার সবাই এটার স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রাখো, ডান লিখে জানাও, স্ক্রিনশট রাখো, ডান লিখে জানাও। দেখা হবে পরবর্তী ক্লাসে, আজকে এতটুকুই। যারা এখনো রিয়েক্ট দাওনি দিয়ে দাও, একটা রিয়েক্ট দিয়ে দাও। আজকের এতটুকুই থাকবো, পরের ক্লাসে নদ নদী সহ আন্তর্জাতিক টপিক পড়াবো ইনশাল্লাহ, পরের ক্লাসে নদ নদী সহ আন্তর্জাতিক টপিক পড়াবো ইনশাল্লাহ। কেউ একটু ভুলবা না, এই ক্লাসটা পরে পেয়ে যাবা, স্ক্রিনশট রাখো, একজন মিস করো না। এসএসসি 24, 25, 26 সেকেন্ড টাইমার সবার জন্য, সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে একটা কোর্স, এখন ডিসকাউন্ট চলছে, 29 আগস্টের মধ্যে ভর্তি হলে 47% ডিসকাউন্ট। সবাই স্ক্রিনশট রাখো, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো, সময় অনেক হয়ে গেছে, ঠিক আছে।